endocrine parenchyma. Traffic fans off করো। The core of each islets consists of beta cell that produce insulin, and that is surrounded by a cortex of endocrine cells and produce other hormones such as glucagon secreted from alpha cell, somatostatin from delta cell, and pancreatic polypeptide from PP cell. Just আমরা একটু recall করে নিলাম। এটা হচ্ছে যে আমরা কিভাবে ইনসুলিনটা রিলিজ হয়, এটা আমাদের কেন লাগবে, কারণ এই মলিকুলার যে আমাদের বায়োলজি, এখান থেকে আমরা যা মানে বুঝতে পারবো, এবং এটা জানলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে কোথায় কোন ড্রাগটা কাজ করে। ইভেন আমাদের যে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস যে ভ্যারাইটি আছে সেটা বোঝার জন্য কিন্তু আমাদের এই ফিগারটা খুবই কাজে লাগবে। তাহলে গ্লুকোজ এই সেলের ভিতরে কিভাবে ঢুকে? গ্লুকোজ হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে ঢুকে, সেটা GLUT1 or GLUT2। গ্লুকোজ সেলের ভিতরে আসার পর এই গ্লুকোকাইনেজ দিয়ে কিন্তু এটা গ্লাইকোলাইসিস হয়, আলটিমেটলি মাইটোকন্ড্রিয়া থেকে এটা এটিপি রিলিজ হয়। এই এটিপি হচ্ছে আমাদের যে পটাশিয়াম চ্যানেল আছে, এটিপি কি করে, এই পটাশিয়াম চ্যানেলকে ইনহিবিট করতেছে। যে জন্য ক্যালসিয়াম ইনফ্লাক্স গুলোকে সারফেসের সাথে অ্যাটাচ করে এবং ইনসুলিন গুলি রিলিজ হয়। GLP-1 এইখানে কাজ করে। GLP-1 হচ্ছে ইনক্রেটিন অ্যাক্টিং ড্রাগস, এবং যেগুলো আমাদের DPP-4 ড্রাগস, DPP-4 ইনহিবিটর ড্রাগস গুলো হচ্ছে এই এনজাইমটাকে ইনহিবিট করে, আলটিমেটলি ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায়। আর আমাদের সালফোনিলুরিয়া গুলো কাজ করে এইখানে। জাস্ট মনে রাখার জন্য আমরা মানে মনে করলাম আর কি, রিকল করলাম যে পটাশিয়াম চ্যানেলের উপর কাজ করে হচ্ছে সালফোনিলুরিয়া। আমরা গ্লুকোজের যে ইনসুলিন সিক্রেশন, গ্লুকোজ স্টিমুলাসের উপর ইনসুলিন সিক্রেশনের কিন্তু একটা ফার্স্ট ফেজ আছে, একটা সেকেন্ড ফেজ আছে। আমরা জানি আমাদের বডিতে একটা বেজাল ইনসুলিন থাকে এবং একটা বোলাস ইনসুলিন। বেজাল ইনসুলিনটা সবসময় একটা ইউনিফর্মিটি বা লেভেল মেনটেন করে, আর বোলাসটা হচ্ছে পোস্ট মিল সিক্রেশন হয়। এই পোস্ট মিল যে সিক্রেশন হয়, যেটা গ্লুকোজ স্টিমুলাসে হয়, তার প্রথমে একটা ফার্স্ট পিক থাকে যেটা ফার্স্ট ফেজ, এবং সেকেন্ড পরে এটা খুব র্যাপিডলি এটা ডাউন হয়, এবং পরবর্তীতে এটার একটা সেকেন্ড ফেজ থাকে যেটা অনেকটা প্ল্যাটু ফেজ। আর ইনক্রেটিন ইফেক্টটা হচ্ছে যে আমরা যখন গ্লুকোজটা ওরাল খাই তখন ইনক্রেটিন ইফেক্টটা হবে, কিন্তু আইভি গ্লুকোজে কিন্তু ইনক্রেটিন ইফেক্ট হয় না। আর এটা আমরা সবাই জানি যে আমাদের প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিনটা যখন রিলিজ হয়, ইনসুলিনের সাথে একটা কানেক্টিং পেপটাইড থাকে, এবং প্রত্যেকটা ইনসুলিনের রিলিজ হওয়ার সময় একটা করে সাথে কানেক্টিং পেপটাইড বা সি পেপটাইড রিলিজ হয়। এই সি পেপটাইড মেজার করলেও কিন্তু আমরা বুঝতে পারি যেটা এন্ডোজেনাস ইনসুলিন না এক্সোজেনাস ইনসুলিন। যখন আমরা স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া পড়বো তখন আমাদের এই জিনিসটা কাজে লাগবে। ইনসুলিনের মেটাবলিক অ্যাকশন, আমরা জানি যে ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন, তার কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন সব জায়গাতেই কিন্তু ইনসুলিনের ইফেক্ট আছে। ক্লাসিফিকেশন অফ ইনসুলিন ডায়াবেটিস মেলাইটাস। ক্লাসিফিকেশন আমরা ওয়েল নন যে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, দেন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এবং কিছু আছে স্পেসিফিক টাইপস অফ ডায়াবেটিস যেটা এই টাইপ 1 টাইপ 2 কোনোটার মধ্যেই পড়ে না, এটা স্পেসিফিক টাইপস বা আদার কজ। এবং আরেকটা হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়াং। আদার স্পেসিফিক টাইপ যেটা, সেটার মধ্যে আছে জেনেটিক কিছু ডিফেক্ট আছে, আর প্যানক্রিয়াটিক যে ডিজিজগুলি, প্যানক্রিয়াটাইটিস, তারপর ফাইব্রোক্যালকুলাস প্যানক্রিয়াটোপ্যাথি, এগুলো কিন্তু টাইপ 1ও না টাইপ 2 না, এগুলো আলাদা ডায়াবেটিস, এগুলো প্যানক্রিয়াটিক ডিজিজ। আরেকটা হচ্ছে যে এন্ডোজেনাস প্রোডাকশন অফ হরমোনাল অ্যান্টাগনিস্টের জন্য যেটা হয়, গ্রোথ হরমোনের জন্য, যেমন অ্যাক্রোমেগালিতে আমাদের ডায়াবেটিস থাকে, কুশিং এ ডায়াবেটিস হয়, আর গ্লুকাগোনমাতেও হয়, ফিওক্রোমোসাইটোমা থাইরোটক্সিকোসিস। ইভেন ড্রাগ ইনডিউসড যেগুলো গ্লুকোকর্টিকয়েড, থায়াজাইড, ফেনাইটোইন, এগুলো হচ্ছে আদার স্পেসিফিক টাইপ। কিছু জেনেটিক সিনড্রোম আছে, ডাউন সিনড্রোম, ক্লিনফেল্টার, টার্নার্স, ডিডমট, এগুলো হচ্ছে আদার্স এর মধ্যে পড়বে।
টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসের যেগুলো কমন ডিফারেন্স, যে টাইপ 1 পেশেন্টগুলো সাধারণত লিন অ্যান্ড থিন হয়, ফ্যামিলি হিস্ট্রি নট সো কমন। আর টাইপ 2 পেশেন্টগুলো অবেস হবে, ওভারওয়েট হবে, এজ ইউজুয়ালি ওভার 40, যদিও এটা এখন খুব আর্লি এজে টাইপ 2 ডায়াবেটিস ডায়াগনোসিস হচ্ছে। ফ্যামিলি হিস্ট্রিটা মোর কমন ইন টাইপ 2 ডায়াবেটিস। আর এই যে দেখেন সি পেপটাইড কিন্তু টাইপ 1 ডায়াবেটিসে লো হবে, যেহেতু টাইপ 1 ডায়াবেটিসে অটোইমিউন ফেলিওর হয়, মানে ইনসুলিনও নাই, সি পেপটাইডও নাই। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, যে জন্য হচ্ছে ওর হাইপার ইনসুলিনেমিয়া থাকে, তার মানে ইনসুলিনও বেশি থাকবে, সি পেপটাইডও বেশি থাকবে। এবং এখানে অ্যান্টিবডি পজিটিভ হবে, কিন্তু টাইপ 2 তে অ্যান্টিবডি নেগেটিভ হবে। ন্যাচারাল হিস্ট্রি আমরা জানি যে প্রথমে টাইপ 2 ডায়াবেটিসের কি হয়, হাইপার ইনসুলিনেমিয়া হয়। হাইপার ইনসুলিনেমিয়া হয় কিন্তু ইউগ্লাইসেমিয়া মেনটেন করে, মানে পেশেন্টের গ্লাইসেমিয়া মেনটেন হয়, ইউগ্লাইসেমিয়া, কিন্তু ইনসুলিন বেশি থাকে। এবং আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু বাড়তে থাকে উইথ এজ অ্যান্ড অবেসিটি। পেশেন্ট যদি সেডেন্টারি লাইফস্টাইল করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে, তাহলে ওনার এর ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তেই থাকবে। এবং গ্র্যাজুয়ালি সে একসময় আইজিটি ডেভেলপ করবে, এবং যখন আইজিটি ডেভেলপ করবে তখন থেকে তার বিটা সেল ফাংশন ডিটোরিয়েট করতে থাকবে। ডিটোরিয়েট করতে করতে তার ইনসুলিন লেভেলও তখন কমে যাবে, প্লাজমা ইনসুলিনও তখন কমে যাবে। তাহলে প্রথম দিকে ইনসুলিনটা বেড়ে যাচ্ছে, এবং পরে শেষের দিকে এই ন্যাচারাল হিস্ট্রিতে ইনসুলিন কিন্তু কমে যাচ্ছে, এবং প্লাজমা গ্লুকোজ প্রথমে মেনটেন হলেও আস্তে আস্তে কিন্তু প্লাজমা গ্লুকোজ বেড়ে যাচ্ছে। এখন আপনাদের ডায়াবেটিস পড়ার সময় মূল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে ডায়াবেটিস, আমরা শুধুমাত্র ডেভিডসন পড়লে কিন্তু ডায়াবেটিসের পড়া শেষ হবে না। আমাদেরকে অবশ্যই এডিএ গাইডলাইন পড়তে হবে। এডিএ গাইডলাইন থেকে কি পড়বেন, এত হিউজ, মানে পুরা গাইডলাইনে যে আপনার এফসিপিএস এর জন্য লাগবে তা না। আপনি এডিএ গাইডলাইন থেকে মেইনলি যেটা পড়বেন সেটা হচ্ছে যে আপনার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস এবং জিডিএম। তার সাথে হচ্ছে টার্গেট, আপনার গ্লাইসেমিক টার্গেট কত ইন্ডিভিজুয়াল পেশেন্টের, এবং তার ডায়াবেটিস আর হচ্ছে জিডিএম এর আপনাকে আলাদা করে টার্গেট মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে যে অ্যাপ্রোচ, যেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, যে আমাদের কিভাবে আমরা কখন টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টকে ওএডি দিব, কখন কম্বিনেশন দিব, এবং কখন ইনসুলিন দিব, এই যে তাদের যে ম্যানেজমেন্ট চার্টটা আছে, এটা পড়তে হবে। এখন হচ্ছে যে আমরা কখন একটা পেশেন্টের টেস্ট করব, ক্রাইটেরিয়া ফর টেস্টিং ফর ডায়াবেটিস অর প্রি ডায়াবেটিস, এটা এডিএ গাইডলাইন থেকে নেওয়া। যে টেস্টিং শুড বি কনসিডার ইন ওভারওয়েট অর অবেস, যাদের বিএমআই মোর দেন 25, আর এশিয়ান আমেরিকান হলে মোর দেন 23 কেজি পার মিটার স্কোয়ার, এবং তাদের যদি ওয়ান অর মোর অফ দ্য ফলোইং রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক ফ্যাক্টরগুলোর একটা অথবা একের অধিক যদি থাকে, তাদেরকে আমাদেরকে ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিসের জন্য টেস্ট করতে হবে। সেটা কি, যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস উইথ ডায়াবেটিস, হাই রিস্ক এথনিসিটি, হাই রিস্ক রেস অর এথনিসিটি, হিস্ট্রি অফ সিবিডি, হাইপারটেনশন, তারপর তার যদি এইচডিএল কোলেস্টেরল লেস দ্যান 35 হয় এবং টিজি মোর দেন 250 মিলিগ্রাম পার ডিএল হয়। ডায়াবেটিসে কিন্তু এই লিপিড প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট। এটা পেশেন্টের লিপিড প্রোফাইল কেমন থাকে, এটা কিন্তু স্যাররাও খুব কোশ্চেন করে, ইভেন আপনার লং কেসেও এই কোশ্চেনটা আসতে পারে যে তোমার এই পেশেন্টের যদি লিপিড প্রোফাইল করো, তাহলে তুমি লিপিড প্রোফাইলটা কিরকম আশা করো। তাহলে ডায়াবেটিস পেশেন্টের লিপিড প্রোফাইল হবে টিজি হাই অ্যান্ড এইচডিএল কোলেস্টেরল লো, এটুকুই শুনতে চাই। আরেকটা হচ্ছে পেশেন্টের যদি পিসিওএস থাকে, ফিমেল পেশেন্ট, তার ক্ষেত্রেও কিন্তু আমাদের ডায়াবেটিস চেক করতে মনে করা হয় যে ইনসুলিন রেজিস্ট্যান্সটাই হচ্ছে তার প্রাইমারি কজ। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকলেও আমরা করব, সিভিয়ার অবেসিটি, অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, যেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সের সাইন, এগুলো থাকলেও আমাদের ডায়াবেটিস টেস্ট করতে হবে। পেশেন্ট উইথ প্রি ডায়াবেটিস, যার হিমোগ্লোবিন A1C মোর দেন 5.7, আইজিটি অর আইএফজি, তাদেরকে প্রতি বছর আমরা চেক করব যে তার ডায়াবেটিস ডেভেলপ করলো কিনা।
এবং যার একবার জিডিএম ডায়াগনোসিস হয়েছে তাকে লাইফ লং টেস্ট করতে হবে এভরি 3 ইয়ার্স। আদার পেশেন্টের জন্য যাদের এই রিস্ক ফ্যাক্টরগুলি নাই, এতক্ষণ আমরা যতগুলি বললাম, তাদের ক্ষেত্রে কিন্তু 45 ইয়ার্স এজ থেকে আমাদের ডায়াবেটিস চেক শুরু করতে হবে। যদি রেজাল্টস নর্মাল আসে তাহলে 3 ইয়ার্স ইন্টারভালে আমরা আবার রিপিট করব। এখন কখন আমরা ডায়াবেটিস বলবো, ক্রাইটেরিয়া কি? Criteria for diagnosis: fasting plasma glucose more than or equal to 7 millimole per liter, or 2 hours postprandial more than or equal to 11.1 millimole per liter. A1C more than or equal to 6.5%. এটা হচ্ছে আমাদের ADA guideline criteria. Or in a patient with classical symptom of hyperglycemia or hyperglycemic crisis, সেই ক্ষেত্রে কিন্তু একটা র্যান্ডম প্লাজমা গ্লুকোজ যদি মোর দেন অর ইকুয়াল টু 11.1 হয় তাহলে এই পেশেন্টকে আমাদের ডায়াবেটিক বলতে হবে। এখানে একটা কথা আছে দেখেন যে in the absence of unequivocal hyperglycemia, diagnosis requires 2 abnormal test result from the same sample or in 2 separate test sample. মানে হচ্ছে কারো যদি অ্যাসিম্পটোমেটিক হয়, কারো যদি হাইপারগ্লাইসেমিয়ার কোনো সিমটম না থাকে, সেই ক্ষেত্রে ডায়াগনোসিস করার জন্য আপনাকে দুটো অ্যাবনর্মাল টেস্ট লাগবে, শুধু সিঙ্গেল একটা অ্যাবনর্মাল টেস্ট দিয়ে হবে না, সেটা সেম স্যাম্পল হতে পারে অথবা 2 সেপারেট টেস্ট স্যাম্পল হতে পারে। প্রি-ডায়াবেটিস কখন বলবো? প্রি-ডায়াবেটিসটা এডিএ গাইডলাইন অনুসারে যে 5.6 থেকে 6.9 মিলিমোল, এটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আর 2 আওয়ার্স পোস্টপ্রান্ডিয়াল যেটা হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পর, সেটা হবে 7.8 টু 11, যেটাকে আমরা আইজিটি বলি বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আর A1C কিন্তু 5.7 টু 6.4%। এটা হচ্ছে প্রি-ডায়াবেটিস। তাহলে জিডিএম আমরা কখন বলবো? জিডিএম এর এখানে দুইটা স্ট্র্যাটেজি আছে, একটা 1 স্টেপ স্ট্র্যাটেজি, একটা 2 স্টেপ স্ট্র্যাটেজি। তবে আমরা কিন্তু কমনলি প্র্যাকটিস করি 1 স্টেপ স্ট্র্যাটেজি, 3 স্যাম্পল, ফাস্টিং 1 আওয়ার এবং 2 আওয়ার। এবং এটা অবশ্যই 75 গ্রাম গ্লুকোজ দিয়ে করতে হবে। এবং এটা কখন করব আমরা? 24 টু 28 উইকস অফ জেস্টেশন। যার প্রিভিয়াসলি ডায়াবেটিস ছিল না, তাহলে তার ফাস্টিং যদি 5.1 হয়, 1 আওয়ার 10 এবং 2 আওয়ার 8.5, তাহলে কিন্তু সেটা জিডিএম। প্রেগনেন্সিতে অনেক বেশি, কাট ভ্যালুটা অনেক কম। আমরা আরেকটু জেনে নিই যে কিভাবে আমরা একটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট বা ওজিটিটি করব। তাহলে এই টেস্টের জন্য কিছু প্রিপারেশন আছে। প্রিপারেশনটা কিরকম? যে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট দিতে হবে ফর 3 days এবং ফাস্টেড ওভারনাইট ফর অ্যাটলিস্ট 8 hours, rest for 30 minutes and remain seated for the duration of the test with no smoking. তাহলে এই যে সে স্যাম্পল দিবে, এই স্যাম্পলের মাঝে কিন্তু সে হাঁটাহাঁটি করতে পারবে না, কোনো এক্সারসাইজ করতে পারবে না, সে কিন্তু পুরোটা সময় বসে থাকতে হবে। এবং পেশেন্ট হেঁটে গেল, সঙ্গে সঙ্গে আমি স্যাম্পল নিতে পারবো। এবং সে যে 2 ঘন্টা খাওয়ার পর, গ্লুকোজ খাওয়ার পরেও যে 2 ঘন্টা পর্যন্ত সে ব্লাডের স্যাম্পল দিবে, সে কিন্তু পুরোটা সময় এইখানেই বসে থাকবে এবং স্মোকিং করা যাবে না। আর এটা হচ্ছে আমরা কি দিব? এটা গ্লুকোজ ড্রিঙ্ক দিতে হবে, 75 গ্রাম ওরাল গ্লুকোজ ড্রিঙ্ক বা অ্যানহাইড্রাস সলিউশন। মোডি আমরা একটু বলি। মোডি হচ্ছে যে এটা নন ইনসুলিন রিকোয়ারিং ডায়াবেটিস বলা হয়, and that develops under the age of 25 years in one family member. MODY is dominantly inherited. এটা কিন্তু autosomal dominant, যেটা ফ্যামিলিতে ডায়াবেটিসটা রান করে। তাহলে মোডির কয়েকটা ভ্যারাইটি আছে, তার মধ্যে মোডি 2 যেটা, সেটা হচ্ছে যে গ্লুকোকাইনেস জিন মিউটেশনের জন্য হয়। এখানে শুধুমাত্র এটা বিটা সেল গ্লুকোজ সেন্সিং এর সমস্যা হয়, যে জন্য হচ্ছে বিটা বেজাল ইনসুলিন রিলিজটা অল্টারেশন হয়ে যায়, যে এদের জন্য এদের বোলাস ইনসুলিনটা কিন্তু সাফিসিয়েন্ট থাকে। আর পেশেন্টগুলি সাধারণত হাই ফাস্টিং গ্লুকোজ নিয়ে প্রেজেন্ট করে এবং এদের সাধারণত ট্রিটমেন্ট লাগে না। আরো কিছু আছে যেটা বিটা সেল ট্রান্সক্রিপশনাল রেগুলেশনে লাগে, যেটা হচ্ছে যে আপনার মোডি 3, মোডি 5 এবং মোডি 1। এগুলোর মধ্যে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই
MODY5 টা HNF1 বিটা মিউটেশন হয়, এটাতে রেনাল সিস্ট এবং রেনাল ফেলোর নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং এই গ্রুপের ডায়াবেটিস গুলো কিন্তু সালফোনিলুরিয়া ড্রাগসে খুব ভালো মেনটেন হয় এবং খুব ভালো রেসপন্স করে। এটা খুব কমন ডিফারেন্স, এটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, টাইপ 1 ডায়াবেটিস এর প্যাথোজেনেসিস কি? যদিও টাইপ 1 ডায়াবেটিস আমাদের দেশে এত কমন না, কিন্তু তারপরেও আমাদের প্যাথোজেনেসিসটা একটু জানা দরকার। যে নর্মাল আইলেটস সেল যাদের জেনেটিক সাসেপ্টিবিলিটি থাকে ইমিউন ডিসফাংশনের, এবং তাদের যখন কিছু এনভায়রনমেন্টাল ট্রিগার ফ্যাক্টর হয়, তখন হচ্ছে এই আইলেটস সেলের ইনসুলাইটিস হয়, এবং এই ইনসুলাইটিসের পরে আলটিমেটলি বিটা সেল ডিস্ট্রাকশন হয়। ইনসুলাইটিসটা কি জিনিস? এখানে ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেশন হবে অফ আইলেটস, অ্যান্টিবডি মেডিয়েটেড বিটা সেল ডিস্ট্রাকশন হবে। এই অটো অ্যান্টিবডি গুলাই কিন্তু তখন আমরা ব্লাডে পাবো, এবং আস্তে আস্তে কি হবে, এই ফার্স্ট ফেজ ইনসুলিন সিক্রেশনটা লস হবে, যেটা আমি প্রথমে আপনাদেরকে একটা ফিগারে দেখিয়েছিলাম, এবং আইজিটি ডেভেলপ করবে, এবং প্রথম ফার্স্ট ফেজের সমস্যা হয় এবং আস্তে আস্তে তার সেকেন্ড ফেজেও সমস্যা হয়, তখন একটা ওভার ডায়াবেটিস নিয়ে প্রেজেন্ট করে। তাহলে যার জেনেটিক সাসেপ্টিবিলিটি থাকবে, তার যদি এনভায়রনমেন্টাল ট্রিগার ফ্যাক্টর হয়, তারই কিন্তু টাইপ 1 ডায়াবেটিস ডেভেলপ করবে। তাহলে এই এনভায়রনমেন্টাল প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো কি কি? সেটা কিছু ভাইরাস আছে, স্পেসিফিক ড্রাগস অথবা কেমিক্যালস, এবং ডায়েটারি কনস্টিটুয়েন্ট। ভাইরাসগুলির মধ্যে মামস, কক্সিয়াকি বি4, রেট্রোভাইরাস, রুবেলা, সাইটোমেগালো, এপস্টেইন বার ভাইরাস। ডায়েটারির মধ্যে নাইট্রোসামাইন, যেগুলো স্মোকড ফুডে পাওয়া যায়। আরেকটা হচ্ছে কাউজ মিল্কের যে বোভাইন সেরাম অ্যালবুমিন, এটাও কিন্তু একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তখন আলটিমেটলি কি হয়, এই যে ইনসাফিসিয়েন্ট ইনসুলিন যখন হলো, তখন কিন্তু সব ইনসুলিনের অভাবে সব ক্যাটাবলিজম শুরু হয়ে গেল। প্রোটিওলাইসিস হচ্ছে, লাইপোলাইসিস হচ্ছে, এবং গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে। আলটিমেটলি এখানে হাইপারগ্লাইসেমিয়া হবে। এই প্রোটিওলাইসিস হয়ে গ্লুকোনিওজেনেসিস হয়ে হাইপারগ্লাইসেমিয়া হবে। এদিকে আবার ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যাচ্ছে, যে জন্য কিটোজেনেসিস হচ্ছে, এবং বডিতে কিটোন বডি বেড়ে যাচ্ছে, মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। ঠিক একইভাবে এদিকে হাইপারগ্লাইসেমিয়া থেকে গ্লাইকোজিউরিয়া, অসমোটিক ডায়ুরেসিস, ডিহাইড্রেশন, যেগুলো আমাদের ডায়াবেটিক কিটোএসিডোসিসের ফিচার। আলটিমেটলি এখানে কি হয়, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরন, ডিহাইড্রেশনের জন্য সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম অ্যাক্টিভেট হবে, যে জন্য পটাশিয়াম কমে যাবে, পটাশিয়াম ডেফিসিয়েন্সি, হাইপার অসমোলারিটি, রিডিউস রেনাল ফাংশন, এবং এই সবকিছু এটা কিন্তু ইনসুলিন ডেফিসিয়েন্সিতে আলটিমেটলি ডায়াবেটিক কিটোএসিডোসিসের প্যাথোজেনেসিসটা এখানে ডেসক্রিপশন হয়ে গেছে। আর টাইপ 2 ডায়াবেটিসের প্যাথোফিজিওলজি বা প্যাথোজেনেসিসটা কি? টাইপ 2 ডায়াবেটিসের আমরা ন্যাচারাল হিস্ট্রি দেখেছি, আর এখানে যেটা আমাদের মূল জিনিস সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মেটাবলিক সিনড্রোম। ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মেটাবলিক সিনড্রোম, এখানে কিছু ফ্যাক্টর আছে, যেমন অবেসিটি এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ডায়েট, অবেসিটি, এজ অ্যান্ড এথনিসিটি। তাহলে অবেসিটি অ্যান্ড ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এখানে হচ্ছে প্যানক্রিয়াটিক বিটা সেল ফেলোর। প্রথম দিকে তো পেশেন্টের ইনসুলিন হাইপার ইনসুলিনেমিয়া থাকে, এবং তারপর ইনসুলিন অতিরিক্ত প্রয়োজনের চেয়ে অতিরিক্ত রিলিজ করতে করতে একসময় কিন্তু প্যানক্রিয়াটিক বিটা সেল ফেলোর হয়ে যায়, এবং যাদের জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, তাদের যদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এবং আদার্স এর জন্য তার প্যাথোলজিটা শুরু হয়ে যায়। এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে কিন্তু অবেসিটি এবং ডায়েট এবং সেডেন্টারি লাইফস্টাইল, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো ডায়াবেটিস ম্যানেজ করতে গেলে এটা কিন্তু একটা বিশাল বড় গোলস, এবং এই গোলস, এটা এজিএ গাইডলাইনের একটা ছবি। এখান থেকে কি করতে হয়? প্রথমে হচ্ছে অ্যাসেস কি পেশেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু একটা সার্কেল, গোলস অফ কেয়ার। তো পেশেন্টের ক্যারেক্টারিস্টিক্স, তার লাইফস্টাইল, তার কোমরবিডিটিস গুলো খুব ইম্পর্টেন্ট। তার যে এস্টাবলিশড কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপর তার রেনাল ডিজিজ বা সিকেডি, তার ডিকেডি, তার হার্ট ফেলোর, এই জিনিসগুলো কিন্তু আমাদের ড্রাগ চয়েসের উপর বিশাল ভূমিকা আছে। সেই জন্য এই কোমরবিডিটিস গুলো আমাদের ভালো করে জানতে হবে। ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে তার এইজ, হিমোগ্লোবিন A1C, ওয়েট, এগুলো একটা মেজর ইস্যু, এগুলো আমাদের ড্রাগ চয়েসের জন্য প্রয়োজন। এবং ইস্যুস সাচ এস মোটিভেশন অ্যান্ড ডিপ্রেশন,
যে কোনো ক্রনিক ইলনেসের পেশেন্টের একটা ডিপ্রেশন থাকে বা তার সাইকিয়াট্রিক ইলনেস থাকে, কালচারাল অ্যান্ড সোশিও ইকোনমিক কন্টেক্সট, এবং তার কালচারাল এবং সোশিও ইকোনমিক কন্টেক্সট আমাদের জানতে হবে, না হলে আমরা তাকে কিভাবে চিকিৎসা দেবো, সে তার ট্রিটমেন্ট কস্ট বিয়ার করতে পারবে কিনা, এগুলো আমাদের একটা পেশেন্ট ম্যানেজমেন্টে অবশ্যই জানতে হবে। এরপর হচ্ছে যে আমরা কিভাবে তার কার জন্য কোন ট্রিটমেন্টটা চয়েস করব, এটা অবশ্যই ইন্ডিভিজুয়ালাইজড, প্রত্যেকটা পেশেন্টই আলাদা, এবং প্রত্যেকটা পেশেন্টের হিমোগ্লোবিন A1C টার্গেটও ইন্ডিভিজুয়ালাইজড। আমরা পরে হিমোগ্লোবিন A1C টার্গেট নিয়ে কথা বলবো, কার জন্য কিরকম রাখবো। এখন হচ্ছে আমরা শুধু জানি যে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালাইজ টার্গেট থাকবে, এবং তার ওয়েট এবং হাইপোগ্লাইসেমিয়ার উপর ইম্প্যাক্ট আছে সেরকম আমাকে চিন্তা করতে হবে। সাইড ইফেক্ট প্রোফাইল অফ মেডিকেশন, এগুলো পেশেন্টকে বলতে হবে। তারপর কমপ্লেক্সিটি অফ রেজিমেন, ফ্রিকোয়েন্সি, মুড অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে আপনাকে আলটিমেটলি পেশেন্টকে সবই বলতে হবে, কারণ এই ডায়াবেটিক পেশেন্টের ম্যানেজমেন্টের মূল জিনিস হচ্ছে পেশেন্টকে এডুকেট করতে হবে। রোগী যাতে নিজেই নিজের ডিসিশন নিতে পারে এবং নিজের ট্রিটমেন্টকে নিজেই ছোটখাটো মডিফিকেশন করতে পারে, সেভাবেই তাকে শেখাতে হবে। শেয়ার ডিসিশন মেকিং, এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। শেয়ার ডিসিশন মেকিং টু ক্রিয়েট এ ম্যানেজমেন্ট প্ল্যান। পেশেন্টের সাথে আপনার একটা শেয়ার ডিসিশন মেকিং নিতে হবে। পেশেন্টকে সব এডুকেশন দেওয়ার পর সে কোনটা প্রেফার করে এবং তার জন্য কোনটা ভালো হবে। পেশেন্ট যদি পুরোপুরি ইনভলভ না থাকে তাহলে ডায়াবেটিসের কখনোই একটা স্মুথ গ্লাইসেমিক প্রোফাইল পেশেন্টের আসবে না। তাহলে patient involves an educated and informed patient and their family or caregiver. 6 patient preference, আপনি পুরো ট্রিটমেন্ট প্রোটোকল বোঝানোর পর রোগী কোনটা চয়েস করে সেটা আপনাকে পেশেন্টের প্রেফারেন্সটা নিতে হবে। এবং ইফেক্টিভ কনসালটেশন ইনক্লুডিং মোটিভেশনাল ইন্টারভিউইং, গোল সেটিং, শেয়ার ডিসিশন মেকিং, এবং পেশেন্টকে এম্পাওয়ার করতে হবে, এম্পাওয়ার্স দ্য পেশেন্ট। ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আমাদের একটা স্মার্ট গোল আছে, যে এটা স্পেসিফিক হবে, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়ালিস্টিক এন্ড টাইম লিমিটেড। ম্যানেজমেন্ট প্ল্যান আমরা করলাম, এখন হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট কিরকম, যে আমরা যে চিকিৎসাটা দিলাম সেই চিকিৎসাটা কাজ করতেছে কিনা, সেজন্য কিন্তু আমাকে অ্যাটলিস্ট এভরি 3 মান্থস তার হিমোগ্লোবিন A1C আমাকে দেখতে হবে যে তার এটা ইমপ্লিমেন্ট হলো কিনা, এবং অনগোয়িং মনিটরিং এন্ড সাপোর্ট, মেডিকেশন, মনিটর গ্লাইসেমিক স্ট্যাটাস। এটা কিন্তু আমরা এখন SMBG করি। SMBG হচ্ছে সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ। এটা বাড়িতে পেশেন্ট করবে, তার ওয়েট, তার স্টেপ কাউন্ট, হিমোগ্লোবিন A1C, ব্লাড প্রেশার, লিপিডস, এই জিনিসগুলো কিন্তু পুরো জিনিসটাতে যদি পেশেন্ট ইনভলভ না হয় তাহলে কিন্তু এই ইনফরমেশন গুলো আমরা পাবো না। তাহলে এইভাবে আমাদের মনিটরিং করতে হবে, এবং এরপর হচ্ছে রিভিউ এন্ড এগ্রি অন ম্যানেজমেন্ট প্ল্যান, মানে তার যদি কোনো ড্রাগস এর অল্টারেশন প্রয়োজন হয়, তার গ্লাইসেমিক স্ট্যাটাস মেনটেন হচ্ছে না, তাহলে এই প্রতিটা প্ল্যানিং এ এবং পেশেন্টকে ইনভলভ করে তার সাথে শেয়ার ডিসিশন করে আমাদের চেঞ্জ করতে হবে এবং ডিসিশন নিতে হবে। তাহলে এটা কিন্তু সাইক্লিক্যাল, এটা ঘুরে ফিরে আবার এই জায়গাতেই আসবে, এবং এটা বছরে একবার অথবা দুইবার, এই ডিসিশন সাইকেল কিন্তু বছরে একবার অথবা দুইবার, অ্যাটলিস্ট ওয়ান্স অর টুয়াইস এ ইয়ার, এটা রেগুলারলি নিতে হবে। তাহলে এই ছবিটা যত বেশি জটিল এবং কমপ্লিকেটেড মনে হচ্ছিল, আমার মনে হয় আমি বলে ফেলার পর এখন আর অত কমপ্লিকেটেড লাগছে না আপনাদের। তাহলে আমার আলটিমেট গোল হচ্ছে প্রিভেন্ট কমপ্লিকেশন এবং অপটিমাইজ কোয়ালিটি অফ লাইফ। এখন এটাতে আসেন যে আমি যে টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টের জন্য যে ড্রাগস গুলো চয়েস করব, সেই ড্রাগস চয়েস করার সময় কি কি ফ্যাক্টরস আছে, এই কোশ্চেনটা কিন্তু খুব মানে ফ্রিকোয়েন্টলি আসে, যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বা অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট চয়েস করার ক্ষেত্রে আমাকে কি কি ফ্যাক্টরস রেসপন্সিবল, কোন কোন ফ্যাক্টর দেখতে হয়। এখানে দেখেন এই যে ইফিকেসি, তারপর হাইপোগ্লাইসেমিয়া, ওয়েট চেঞ্জ, এস্টাবলিশ কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্রনিক হার্ট ফেলিওর, কস্ট, তারপর রুট, তারপর তার প্রোগ্রেশন অফ ডিকেডি, এই জিনিসগুলাই কিন্তু মানে তার রেনাল ইফেক্ট আর কি, আলটিমেট এই জিনিসগুলাই কিন্তু সেই ফ্যাক্টরস, যে আমরা কোন কোন ফ্যাক্টর আমরা বিবেচনা করি। এখন ইফিকেসির ক্ষেত্রে যে কোনটা হাই, দেখেন মেটফর্মিন হাই, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট এটাও হাই, থায়াজোনিডিন এটার ইফিকেসিও হাই, সালফোনিলিডিয়াও হাই, হাইয়েস্ট হচ্ছে ইনসুলিন।
যেটা সরাসরি আমরা ইনসুলিন দিয়ে রিপ্লেস করতেছি, এই জন্য এটা হাইয়েস্ট। আর ইন্টারমিডিয়েট দেখেন SGLT2 ইনহিবিটরস আর DPP4 ইনহিবিটরস। কিন্তু এই দুটো যে ইন্টারমিডিয়েট, তাহলে আমি এই দুটো কেন ব্যবহার করব? এই দুটো আমরা ব্যবহার করব কারণ এর অন্য বেনিফিশিয়াল ইফেক্ট আছে। যেমন এটার বেনিফিট হচ্ছে যে এটা আমি এস্টাবলিশ কার্ডিওভাস্কুলার ডিজিজে দিতে পারতেছি। এটা আমি রেনাল ইম্পেয়ারমেন্টের পেশেন্টকে যাদের ডিকেডি প্রোগ্রেশনটাকে প্রিভেন্ট করার জন্য, বা SGLT2 ইনহিবিটর হচ্ছে আমাদের GFR কে কিন্তু বাড়ায়, সেই ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারতেছি। তাহলে এটা হচ্ছে এদিক দিয়ে কিন্তু তার এফিকেসি বেশি। ঠিক একইভাবে দেখেন হাইপোগ্লাইসেমিয়া, এই কোনোটাই কিন্তু হাইপোগ্লাইসেমিয়া করে না, শুধুমাত্র সালফোনিলুরিয়া, ওরাল ড্রাগসের মধ্যে সালফোনিলুরিয়া হাইপোগ্লাইসেমিয়া করে, আর ইনসুলিন তো হাইপোগ্লাইসেমিয়া করে। ওয়েটের একটা বিশাল ব্যাপার আছে। ওয়েট নিয়ে কিন্তু আমাদের একটা ভুল ধারণা আছে যে ম্যাটফর্মিন ওয়েট রিডাকশন করে, কিন্তু ম্যাটফর্মিন কিন্তু ওয়েট নিউট্রাল। SGLT2 আমাদের ওয়েট রিডাকশন করে, GLP-1 এর রিসেপ্টর অ্যাগনিস্ট এটাও ওয়েট রিডাকশন করে, কিন্তু DPP4 ইনহিবিটর ওয়েট নিউট্রাল। আর থায়াজোলিন্ডিনিয়ন এবং সালফোনিলুরিয়া এই দুইটা হচ্ছে আমাদের ওয়েট গেইন করে। তাহলে ASCVD এবং কার্ডিওভাস্কুলার যে ডিজিজ বা যাদের হার্ট ফেলিওর আছে তাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল কোনটা? তাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হচ্ছে SGLT2 ইনহিবিটরস এবং এই GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, এটারও কিছু বেনিফিশিয়াল ইফেক্ট আছে। আবার কস্টের দিকে দেখেন, কস্টের মধ্যে কিন্তু এটা হাই কস্ট, এটাও হাই কস্ট, এটাও হাই, কিন্তু এগুলো কিন্তু লো। আবার ইনসুলিন অ্যানালগ গুলি হাই। এগুলোই হচ্ছে আমাদের ফ্যাক্টর, এবং এটাকে ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকটা ড্রাগের জন্য আলাদা আলাদা করে অ্যান্সারে লিখতে হয়। এই ফ্লোচার্টটা দেখেন, যে প্রথমে আমি যখন একটা টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট ম্যানেজ করব, তাহলে আমাকে প্রথমেই নিতে হবে যে ফার্স্ট লাইন থেরাপি। আমরা বলি যে টাইপ 2 ডায়াবেটিসের বেজ লাইন থেরাপি হচ্ছে মেটফর্মিন, মানে লাইফস্টাইল এবং তার ডায়েট এবং লাইফস্টাইলের পরেই হচ্ছে তার, যখন আমি থেরাপিতে যাব, ড্রাগসে যাব, সেটা প্রথম বেস থেরাপি হচ্ছে মেটফর্মিন। মেটফর্মিন অ্যান্ড কম্প্রিহেন্সিভ লাইফস্টাইল, এটা দিয়ে শুরু করতে হবে। এবং এটা শুরু করার পরে যদি আমি দেখি যে পেশেন্টের হাই রিস্ক অফ এস্টাবলিশড ASCVD, CKD অর হার্ট ফেলিওর, তাদের ক্ষেত্রে আমি কি করব? তাদের ক্ষেত্রে আমাকে দিতে হবে হচ্ছে যে আইদার GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট উইথ প্রুভেন CVD বেনিফিট, অথবা SGLT2 ইনহিবিটরস। আচ্ছা, আর যদি হার্ট ফেলিওর হয় সেই ক্ষেত্রে SGLT2 ইনহিবিটর উইথ প্রুভেন বেনিফিট, যাদের ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 50%। হ্যাঁ, এখানে হচ্ছে এস্টাবলিশড CVD, কিন্তু তাদের হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন মোর দেন 50% হবে। আরেকটা হচ্ছে যে সিকেডির পেশেন্ট যার ডিকেডি অথবা অ্যালবুমিনিউরিয়া আছে, তার ক্ষেত্রে প্রেফারেবল হচ্ছে SGLT2 ইনহিবিটর অথবা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। আর কারো যদি EGFR লেস দেন 60 থাকে, তার ক্ষেত্রে আমার প্রথম চয়েস হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, আর অল্টারনেট হচ্ছে অথবা SGLT2 ইনহিবিটর উইথ প্রুভেন CVD বেনিফিট। এখন এরপরেও যদি আমার আমি ধরেন যে মেটফর্মিনের সাথে আমি GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট দিলাম, হ্যাঁ, কিংবা SGLT2 ইনহিবিটর দিলাম। এখন এরপরেও যদি এই A1C অ্যাবভ টার্গেট থাকে বা তার A1C টার্গেটে না যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি পেশেন্ট GLP-1 এ থাকে, তার ক্ষেত্রে আমি SGLT2 ইনহিবিটর অ্যাড করতে পারি, কিংবা পেশেন্ট যদি SGLT2 ইনহিবিটরে থাকে, তার ক্ষেত্রে আমি GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট অ্যাড করতে পারি। দেখেন, ফর পেশেন্ট অন এ GLP-1 receptor agonist, consider adding SGLT2 inhibitor with proven CVD benefit or vice versa, মানে যাই একটা দিয়ে শুরু করব, একটা দিয়ে হচ্ছে না, তখন আরেকটা অ্যাড করব। তারপরেও হলো না, তখন ট্রিপল থেরাপিতে যেতে হবে। ট্রিপল থেরাপিতে গেলে আমাকে থায়াজোলিন্ডিয়ন অথবা DPP4 ইনহিবিটর, যদি সে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্টে না থাকে। এই দুটোতে একই জায়গায় কাজ করে, সেজন্য একসাথে দুইটা ইউজ করা যাবে না। এরপরেও যদি আমার A1C টার্গেট লেভেলে না যায়, তখন আমি বেজাল ইনসুলিন ইউজ করব অথবা সালফোনিলুরিয়া ইউজ করতে পারি।
তবে সালফোনিলুরিয়াকে এখন একদম বটমে রাখা হয়েছে, কারণ এই ড্রাগটা হাইপোগ্লাইসেমিয়া করে, তার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে, কিডনি সমস্যা হয়, সেজন্য একদম বটমে এটা রাখা হয়েছে। যদিও এটার কস্ট একটা মানে বেনিফিশিয়াল ইফেক্ট, এটা আমাদের মতো যারা মানে তৃতীয় বিশ্বের দেশ তাদের জন্য সালফোনিলুরিয়া একটা গুড ড্রাগ। এখন পেশেন্টের যদি আপনার এই এস্টাবলিশ সিবিডি নাই, সিকেডি নাই, হার্ট ফেলোর নাই, হ্যাঁ, কিন্তু তার শুধুমাত্র মেটফরমিনে A1C টার্গেটে যাচ্ছে না, তার ক্ষেত্রে আমরা কি করব? তার ক্ষেত্রে আমাকে তিনটা জিনিস চিন্তা করতে হবে যে এই পেশেন্টের কি হাইপোগ্লাইসেমিয়া মিনিমাইজ করা প্রয়োজন, নাকি তার ওয়েট গেইন অথবা ওয়েট লস, যেটা আমরা তার ওয়েটটা লস করতে চাই বা তার ওয়েট গেইনটা মিনিমাইজ করতে চাই, এরকম মানে অবেস পেশেন্ট কিনা, নাকি কস্ট ইজ এ মেজর ইস্যু। এই তিন ভাবে আমাকে চিন্তা করতে হবে। তো তখন যদি আমি হাইপোগ্লাইসেমিয়াটাকে মিনিমাইজ করতে চাই, তাহলে এই সালফোনিলুরিয়া বাদে এখানে যে কোনো এই চারটার যে কোনো একটা আমি অ্যাড করতে পারি। এই চারটার যে কোনো একটা অ্যাড করতে পারি, এবং এরপরেও যদি আমার টার্গেট লেভেলে না যায় তখন আমি ট্রিপল থেরাপিতে যেতে পারি। আর এখানে যদি আমার ওয়েটটাই মেইন ইস্যু হয়, তাহলে আমি GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট অথবা SGLT2 ইনহিবিটর ইউজ করব। এবং একটা দিয়ে যদি টার্গেটে না যায় তখন ওর সাথে ভাইস ভার্সা আমি অল্টারনেটিভলি আরেকটা ড্রাগ অ্যাড করব। এবং কস্ট যদি মেজর ইস্যু হয়, তাহলে আমরা এই দুইটা ড্রাগস ইউজ করতে পারি, সালফোনিলুরিয়া অথবা থায়াজোলিনিয়ন। এবং এর পরেও যদি আমার এই ওরাল ড্রাগস দিয়ে অথবা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট দিয়ে হিমোগ্লোবিন A1C টার্গেটে না যায়, তখন আমি বেসাল ইনসুলিন অথবা সালফোনিলুরিয়া কনসিডার করব। তাহলে আমি ইনসুলিন কখন দিব? ইন্ডিকেশন অফ ইনসুলিন থেরাপি ইন নিউলি ডিটেক্টেড ডায়াবেটিস মেলাইটাস। একটা হলো টাইপ 1 ডায়াবেটিস, আর ক্লাসিক সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া, যদি তাদের ক্লাসিক্যাল যে সিমটমগুলি এগুলি থাকে, সিভিয়ার ক্যাটাবলিক স্টেট, হিমোগ্লোবিন A1C মোর দেন 10%। আর হিমোগ্লোবিন A1C এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কারো হিমোগ্লোবিন A1C মোর দেন 10% করে প্রথম সেটিংয়েই কিন্তু আমরা ইনসুলিন দিয়ে স্টার্ট করব, সেটাই বেটার। আরেকটা হচ্ছে যে গ্লুকোজ লেভেল দেখেও আমরা দিতে পারি, যদি RBS মোর দেন 16.7 মিলিমোল পার লিটার হয়, অথবা ফাস্টিং মোর দেন 16.4 টু আওয়ার্স আফটার মোর দেন 19.6, সেক্ষেত্রে আমরা স্টার্টিং করতে পারি ইনসুলিন দিয়ে। প্রেগনেন্সিতে আসলে আমরা ইনসুলিনই দেই প্রেফারেবল। প্রি অপারেটিভ কেস বা অপারেশনের যে রোগীগুলি তাদের ক্ষেত্রে আমরা ইনসুলিন ব্যবহার করি, এবং অ্যাকুইট ইমার্জেন্সি। এটা হচ্ছে ইনসুলিনের চার্ট, দেখা যাচ্ছে কিনা আমি ঠিক শিওর না। আচ্ছা, যখন ওই যে আমি এখান থেকে শুরু করি, যে যখন আমরা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট দিলাম এবং সাথে অন্যান্য ওরাল ড্রাগস দিয়ে ফেল হলো, যে পেশেন্টের আর আমি ওরালে কাজ হচ্ছে না, তখন আমরা বেসাল ইনসুলিন অ্যাড করব। বেসাল ইনসুলিন কিভাবে শুরু করব আমরা? ইনিশিয়েশন হচ্ছে স্টার্ট 10 ইউনিট এ ডে অর 0.1 to 0.2 ইউনিট পার কেজি এ ডে। বেসাল ইনসুলিন দিলে কি হবে? বেসাল ইনসুলিন আমাদের টার্গেট হচ্ছে প্রথম তার ফাস্টিংটা আমাকে টার্গেটে নিয়ে আনতে হবে। ফাস্টিং টার্গেটে আনলে কিন্তু আলটিমেটলি তার পোস্টপ্রান্ডিয়ালটাও টার্গেটে চলে আসবে। আর সেই ক্ষেত্রে যদি না আসে, তখন আমাদেরকে বোলাস ইনসুলিন দিতে হবে। এবং প্রতি 3 দিন পর পর আমরা 2 ইউনিটস করে ইনসুলিন বাড়াবো। যদি এই শুধুমাত্র বেজাল ইনসুলিন দিয়ে আমাদের টার্গেটে না যায়, তখন আমরা বোলাস ইনসুলিন বা প্র্যান্ডিয়াল ইনসুলিন ইউজ করব। এবং এক্ষেত্রে কিন্তু আমরা প্রিমিক্স ইনসুলিন বা স্প্লিট ইনসুলিন রেজিমেন এগুলো ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমাদের গ্লাইসেমিক টার্গেটটা খুব ইম্পর্টেন্ট। যদি এটা হচ্ছে নন প্রেগনেন্ট অ্যাডাল্ট উইথ ডায়াবেটিস, তাদের গ্লাইসেমিক টার্গেট কত আমাদের? হিমোগ্লোবিন A1C হবে লেস দেন 7%, এটা যদিও ইন্ডিভিজুয়ালাইজড, এটা হচ্ছে একটা অ্যাজ এ হোল। এবং ফাস্টিং আমাদের থাকবে হচ্ছে 4.4 to 7.2 মিলিমোল পার লিটার। আর পোস্ট প্রান্ডিয়াল যেটা সেটা হচ্ছে লেস দেন 10 মিলিমোল পার লিটার।
আর প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে কিন্তু এটা খুব টাইটলি কন্ট্রোল করতে হবে। ফাস্টিং হবে less than 5.3, 1 hour postprandial less than 7.8, and 2 hour postprandial less than 6.7 millimole per liter. অ্যাপ্রোচ টু ইন্ডিভিজুয়ালাইজেশন অফ হিমোগ্লোবিন A1C, যেটা আমাদের গ্লাইসেমিক টার্গেট, সেটা বলেছিলাম যে হিমোগ্লোবিন A1C যদিও আমার টার্গেট হচ্ছে 7, কিন্তু কারো কারো ক্ষেত্রে আমি অনেক বেশি স্ট্রিক্ট মেনটেন করব, আমার টার্গেট থাকবে 6.5-6। কারো কারো ক্ষেত্রে আমি অনেক বেশি লিবারেল থাকবো, তার ক্ষেত্রে যদি A1C 8 থাকে তারপরেও আমি মানে বলবো যে সাফিসিয়েন্ট। এখন কার ক্ষেত্রে কোনটা? যদি পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক অনেক বেশি থাকে, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হিস্ট্রি থাকে, তার ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন A1C-টা আমরা একটু হাই রাখবো। ডিজিজ ডিউরেশন, যার নিউলি ডায়াগনোসড তার ক্ষেত্রে হচ্ছে এটা টাইট কন্ট্রোল করব, আর যার লং স্ট্যান্ডিং ডিজিজ আচ্ছা, লাইফ এক্সপেক্টেন্সি যার বেশি তার ক্ষেত্রে হচ্ছে টাইট কন্ট্রোল করতে হবে, আর যার লাইফ এক্সপেক্টেন্সি কম মানে এল্ডারলি পেশেন্ট তার ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন A1C-টা এত বেশি টাইট কন্ট্রোল না করলেও চলবে। যার অনেক বেশি কোমরবিডিটিস আছে তার ক্ষেত্রে হচ্ছে আমাকে অনেক লুজ কারেকশন করতে হবে। আর যে মানে মোট কথা হচ্ছে যে ওয়েল মোটিভেটেড এবং যে যার লাইফ এক্সপেক্টেন্সি বেশি, যার ডিজিজ ডিউরেশন কম, তার বয়স কম, তাদের ক্ষেত্রে আমার এটা ওয়েল কন্ট্রোল করতে হবে, টাইট কন্ট্রোল করতে হবে। আর যাদের অনেক বেশি কোমরবিডিটিস থাকবে এবং হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক বেশি, এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এটা A1C-টা ক্লোজলি কন্ট্রোল করব। আচ্ছা, যাদের হচ্ছে যে এখন আমাদের ডায়াবেটিস উইথ হাইপারটেনশন, সেইখানে আমাদের রিকমেন্ডেশন কি? যার ইনিশিয়াল ব্লাড প্রেশার লেস দেন 160/100, তার ক্ষেত্রে আমরা একটা এজেন্ট দিয়ে শুরু করব। এবং পেশেন্টের যদি অ্যালবুমিনিউরিয়া থাকে এবং অ্যালবুমিনিউরিয়া নাও থাকে, ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে প্রথম প্রেফারেন্স হচ্ছে এসি ইনহিবিটর অথবা এআরবি। এবং একটা এসি ইনহিবিটর এআরবিতে যখন তার ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না, তখন হচ্ছে আমরা তার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা ডায়োরেটিক্স এগুলো অ্যাড করব। আর যার প্রথম ইনিশিয়াল ব্লাড প্রেশার মোর দেন 160/100, তার ক্ষেত্রে কিন্তু 2 এজেন্ট দিয়ে আমাকে শুরু করতে হবে। সেটা হচ্ছে এসি ইনহিবিটর এআরবি তো থাকবেই, এর সাথে হচ্ছে সিসিবি মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা ডায়োরেটিক্স আমরা অ্যাড করব। এগুলো এজিএ গাইডলাইন থেকে নেওয়া। এখন ট্রিটমেন্ট গোলস অফ হাইপারটেনশন। হাইপারটেনশন যে আমরা কমাবো, এই পেশেন্টের আমাদের ট্রিটমেন্ট গোল কি? ট্রিটমেন্ট গোল হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পেশেন্ট উইথ ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন যার হচ্ছে এস্টাবলিশড এক্সিস্টিং সিভিডি আছে, অথবা যার 10 year এস্টাবলিশ সিভিডি রিস্ক মোর দেন 15%, তার ক্ষেত্রে ব্লাড প্রেশার টার্গেট হচ্ছে লেস দেন 130/80। আবার যেসব পেশেন্টের লোয়ার রিস্ক মানে 10 year এসসিভিডি রিস্ক লেস দেন 15%, তার ক্ষেত্রে টার্গেট কিন্তু একটু লুজ, 150/90, 140/90। আর প্রেগনেন্ট পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এরা অনেক বেশি লিবারেল। প্রেগনেন্ট পেশেন্টের বলা হচ্ছে যে ব্লাড প্রেশার টার্গেট হচ্ছে যে প্রেগনেন্ট পেশেন্ট যাদের ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে, তাদের ব্লাড প্রেশার টার্গেট হচ্ছে সিস্টোলিক 120/160 এবং ডায়াস্টোলিক 80/105। এবং এটা তারা বলতে চাচ্ছে যে যদি আমি এখানে টাইট কন্ট্রোল করা হয় ব্লাড প্রেশার, তাহলে ফিটাল গ্রোথটা ইম্পেয়ার্ড হয়। ডিকেএইচএস এগুলো অসপি এবং ইন্টারেক্টিভ সেশনে যে অ্যাকিউট ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা মানে একদম এ টু জেড সব পড়ে ফেলবেন, ডেভিডসন পড়লেই এনাফ। রিটেন কোশ্চেনের জন্য
অ্যাসিম্পটোমেটিক হাইপারগ্লাইসেমিয়া অনেকবার এসেছে বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের বেশিরভাগ পেশেন্টই টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট, এবং মোস্ট অফ দ্য পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক হাইপারগ্লাইসেমিয়া ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয়, যে জন্য এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে ইভালুয়েশন, অ্যাপ্রোচ, ইন্ডিকেশন অফ ড্রাগ ট্রিটমেন্ট, মানে কখন আপনি ড্রাগ দিবেন, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সিলেকশন অফ ড্রাগস, যেগুলো আমি বললাম, যে পেশেন্টের যদি এস্টাবলিশড কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তারপর তার হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক, তার এফিকেসি, তার ওয়েট চেঞ্জ, তারপর তার কস্ট, অ্যাভেলেবিলিটি, এই সবগুলোই কিন্তু ফ্যাক্টরস। তারপর ম্যানেজমেন্ট অফ ডিকে, এইচএসএস, হাইপোগ্লাইসেমিয়া, জিডিএম, এগুলো ম্যানেজমেন্ট পড়ে রাখবেন শর্ট কোশ্চেনের জন্য। নিউয়ার টেকনিক অফ ইনসুলিন অর ইনসুলিন ডিভাইস, স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, ডায়াবেটিক ফুডও আসতে পারে, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি ইভালুয়েশন এবং ডায়াবেটিক ফুড ম্যানেজমেন্ট, এগুলো মোটামুটি রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে। আর অসপিতে কাউন্সেলিং খুব ইম্পর্টেন্ট। অসপিতে ডায়াবেটিসের কাউন্সেলিংটা খুবই ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন ভাবে আসতে পারে, যে একটা হচ্ছে যে পেশেন্টের অ্যাসিম্পটোমেটিক হাইপারগ্লাইসেমিয়া, তারপর তার লাইফস্টাইল মডিফিকেশন, তার ডায়েটারি অ্যাডভাইস, তার একটা পেশেন্টের রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়, তাকে কিভাবে কাউন্সেলিং করবেন, তার পেশেন্টের ডায়াবেটিক ফুড আছে, তাকে আমরা কি অ্যাডভাইস দিব, জিডিএম পেশেন্টের কাউন্সেলিং আসতে পারে, ইনসুলিন টেকনিক, ইভেন গ্লুকোমিটার টেকনিক, এগুলোও আমাদের কাউন্সেলিং স্টেশনে থাকতে পারে। আর নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, এগুলো কিন্তু অসপিতে বিভিন্নভাবে পিক্টোরিয়াল দিয়ে, ছবি দিয়ে বা ডাটা ইন্টারপ্রিটেশন দিয়ে আসতে পারে। ডায়াবেটিক ফুড, এটাও অসপির জন্য খুব ইম্পর্টেন্ট। ইনসুলিন রেজিস্ট্যান্সের সাইন হিসেবে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স এরকম পিক্টোরিয়াল দিতে পারে। এটা নেক্রোবায়োসিস লাইপয়েডিকা, এটা হচ্ছে ডায়াবেটিক ডার্মোপ্যাথি, যেগুলো হচ্ছে শিন স্পট গুলোকে বলা হয় ডায়াবেটিক ডার্মোপ্যাথি, এবং এটা একটা ওল্ড একটা হিলিং আলসার দেখা যাচ্ছে, এটাও ডায়াবেটিক ডায়াবেটিস দিয়ে কজ দিয়ে এক্সপ্লেন করতে হবে। এরকম হাতে ছবি দিতে পারে প্রেয়ার সাইন, যেটা হচ্ছে এখানে চিরো আর্থ্রোপ্যাথি দেখাচ্ছে, এরকম একটা নিউরোপ্যাথিক ফুড আলসারের ছবি দিতে পারে, এটা ডায়াবেটিক বুলা, আর এটা হচ্ছে ডুপেট্রান্স কন্ট্রাকচার। এটা ইনসুলিন পোর্টের ছবি, যে কিভাবে পোর্টটা প্লেস করে এবং কিভাবে এটা ইউজ করে, আর এটা ইনসুলিন পাম্প। ইনসুলিন ইনহেলার মাঝখানে খুব আলোচনায় এসেছিল। আচ্ছা, লং কেসে কিন্তু ডায়াবেটিস খুব ইম্পর্টেন্ট টপিক, এবং লং কেসে ডায়াবেটিস উইথ মাল্টিপল কমপ্লিকেশন, সেভারাল কমপ্লিকেশন, বোথ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ভাস্কুলার কমপ্লিকেশন নিয়ে থাকতে পারে। আর ডায়াবেটিস উইথ কমপ্লিকেশন কেস যার পড়বে সে খুব লাকি, কারণ ডায়াবেটিস উইথ কমপ্লিকেশনের কেস পরীক্ষা সাধারণত ভালো হয়। আপনি যদি প্রত্যেকটা ফাইন্ডিং বের করতে পারেন, এতেই পরীক্ষা অনেক ভালো হয়। এটার কোনো ডিডি নাই, এটা একটা ভালো জিনিস। ডায়াবেটিসের লং কেসের প্রিপারেশন সবাই রাখবেন, বিশেষ করে যাদের বার্ডেনেস মানে পরীক্ষার স্টেশন হবে, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস পেশেন্টের থাকবেই, সাথে হয়তো অন্য আরেকটা কোমরবিডিটিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। আর শর্ট কেসের জন্য ডায়াবেটিক ফুড, ফান্ডাস, পেরিফেরাল নিউরোপ্যাথি, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, এগুলো ইম্পর্টেন্ট। রেটিনোপ্যাথিতে এটা হচ্ছে নন প্রলিফারেটিভ ব্যাকগ্রাউন্ড রেটিনোপ্যাথি। এখানে দেখতে পাচ্ছি যে মাল্টিপল ডট হেমোরেস, এটা একটা ব্লড হেমোরেস, এবং এগুলো হচ্ছে এক্সোডেট। এটা কিন্তু আর্গন লেজার ফটোকোয়াগুলেশন করা থাকলে এরকম ফান্ডোস্কোপিটা এরকম হতে পারে। মোটামুটি ডায়াবেটিস আমাদের ডিসকাশন হয়ে গেল। এখন পিটুইটারি গ্ল্যান্ড।
পিটুইটারি আমরা জানি যে হাইপোথ্যালামাস এবং হাইপোথ্যালামাস আর পিটুইটারির মাঝখানে যে একটা পিটুইটারি স্টক থাকে, যেটা হাইপোফেশিয়াল পোর্টাল ভেইন, এবং এটাই হচ্ছে এন্টেরিয়র পিটুইটারি থেকে এই হাইপোথ্যালামাস থেকে যে হাইপোথ্যালামাস রিলিজিং হরমোনগুলি এখানে আসতেছে, এবং এই এন্টেরিয়র পিটুইটারি থেকে তখন ট্রপিক হরমোন যেগুলো, সেই হরমোনগুলো রিলিজ হচ্ছে। আর পোস্টেরিয়র পিটুইটারিটা, এখানে সাধারণত নার্ভ ফাইবার থাকে। পোস্টেরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোন রিলিজ হয়, অক্সিটোসিন এন্ড ভ্যাসোপ্রেসিন। আর এন্টেরিয়র পিটুইটারির মেইন 6টা হরমোন, যেটা আমরা সবাই জানি যে এখান থেকে কি কি হরমোন রিলিজ হয়। এখান থেকে রিলিজ হচ্ছে গ্রোথ হরমোন, এসিটিএইচ, টিএসএইচ, এলএইচ, এফএসএইচ এন্ড প্রোল্যাকটিন। এখন পিটুইটারি আমরা কি পড়বো? পিটুইটারিতে হচ্ছে যে আমাদের মেইন যেটা পড়তে হবে হাইপোপিটুইটারিজম অথবা হরমোন এক্সেস। আরেকটা হচ্ছে যে আমাদের পিটুইটারি এনলার্জ হয়ে কিছু লোকাল কমপ্লিকেশন তৈরি করতে পারে। হাইপোপিটুইটারিজম কখন হবে? হাইপোপিটুইটারিজম সাধারণত হয় হচ্ছে ম্যাক্রো অ্যাডেনোমাতে। ম্যাক্রো অ্যাডেনোমা মানে নন ফাংশনিং পিটুইটারি অ্যাডেনোমা বা ম্যাক্রো অ্যাডেনোমা, এগুলি যখন হবে তখন হচ্ছে যে পিটুইটারির হরমোনগুলো আর রিলিজ হবে না। গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সির জন্য লেথার্জি হবে, গোনাডোট্রপিন ডেফিসিয়েন্সির জন্য লেথার্জি, লস অফ লিবিডো, হেয়ার লস, অ্যামেনোরিয়া। এসিটিএইচ এর জন্য লেথার্জি, পোস্টুরাল ড্রপ, প্যালোর, হেয়ার লস। টিএইচএস এর জন্য লেথার্জি। মানে দেখা যাচ্ছে সবই কিন্তু ভেগ এবং নন স্পেসিফিক সিমটম। আর মাইক্রো অ্যাডেনোমাতে সাধারণত কুশিং ডিজিজ হয়। কুশিং ডিজিজ যেটা ক্লাসিক্যাল কুশিং সিনড্রোম, সেটা সেখানে ওয়েট গেইন হয়, ব্রুইশিং, মায়োপ্যাথি, হাইপারটেনশন, স্ট্রায়া, ডিপ্রেশন। ম্যাক্রোতে আরো কিছু ফিচার হয় যেগুলোতে হরমোন এক্সেস রিলিজ হয়, সেটাতে হাইপারপ্রোল্যাকটিনেমিয়া হতে পারে অথবা অ্যাক্রোমেগালি হতে পারে। হাইপারপ্রোল্যাকটিনেমিয়া জন্য গ্যালাকটোরিয়া, অ্যামেনোরিয়া, হাইপোগোনাডিজম। আর অ্যাক্রোমেগালি আমরা জানি হেডেক, সোয়েটিং, তারপরে সবকিছু এনলার্জ হয়ে যাবে এবং এই পেশেন্টগুলো ডায়াবেটিস ডেভেলপ করে, হাইপারটেনশন হয়। আর লোকাল কমপ্লিকেশন, এই যে ম্যাক্রো অ্যাডেনোমা এত বড় একটা টিউমার হচ্ছে, সে আশেপাশে যে লোকাল কমপ্লিকেশন কি করবে? হেডেক করবে, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হতে পারে, ডিসকানেকশন হাইপারপ্রোল্যাকটিনেমিয়া হতে পারে, ডিপ্লোপিয়া, আর হচ্ছে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। অ্যাক্রোমেগালি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অ্যাক্রোমেগালি পিটুইটারি থেকে দুইটা জিনিস, অসপি এবং অসপির জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাক্রোমেগালি আর একটা হচ্ছে প্যান হাইপোপিটুইটারিজম। এই দুটোই অসপির জন্য খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাক্রোমেগালি কিন্তু লং কেসেও থাকে, অনেক সময় শর্ট কেসেও দেয়। জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন দেয় অ্যাক্রোমেগালি পেশেন্টের। তাহলে অ্যাক্রোমেগালি যদি অসপিতে থাকে তাহলে আমাকে এভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে 4 সিমটমস, তারপর সাইন্স, 6 ফার্দার ইনভেস্টিগেশনস, 3 মেডিকেল ম্যানেজমেন্ট। আর শর্ট কেসে কিন্তু লুক এট দ্য পেশেন্ট, সে ইউর ইমপ্রেশন এন্ড ডু দ্য রিলিভেন্ট, এরকম বলতে পারে। আরেকটা হচ্ছে যে কোলোনোস্কোপিটা এই অ্যাক্রোমেগালির জন্য ইম্পর্টেন্ট, কারণ এই পেশেন্টগুলো মানে কোলন ক্যান্সার ডেভেলপ করতে পারে। অ্যাক্রোমেগালির কিছু মেডিকেল ম্যানেজমেন্ট আছে, যার মধ্যে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ, ডোপামিন অ্যাগনিস্ট এবং পেগভিসোম্যান্ট। মেইনলি তো আমরা অ্যাক্রোমেগালি পেশেন্টের সার্জারি লাগে, কিন্তু তার মেডিকেল ম্যানেজমেন্ট গুলো জানতে হবে। রেডিওথেরাপিরও রোল আছে। প্যান হাইপোপিটুইটারিজম, শর্ট কোশ্চেন এবং অসপি দুটার জন্যই খুব ইম্পর্টেন্ট। এখান থেকে সবচেয়ে যে পেড কোশ্চেন সেটা হচ্ছে যে সিকোয়েন্স অফ হরমোন ডেফিসিট অ্যান্ড সিকোয়েন্স অফ হরমোন সাপ্লিমেন্ট। হরমোন ডেফিসিটের প্রথমে আমাদের লস হবে গ্রোথ হরমোন, তারপর গোনাডোট্রপিন, এরপর এসিটিএইচ এবং লাস্টলি টিএইচএস। কিন্তু যখন আমি রিপ্লেস করব তখন কিন্তু আমার কর্টিসলটা ফার্স্ট রিপ্লেসমেন্ট করতে হবে, তারপর থাইরক্সিন, তারপর সেক্স হরমোন। এবং গ্রোথ হরমোন সবার ক্ষেত্রে রিপ্লেসমেন্ট লাগবে না। এখন এন্টেরিয়র পিটুইটারি হরমোনের ডেফিসিয়েন্সির কজ কি? কিছু আছে স্ট্রাকচারাল কজ, যে টিউমার এগুলো। ইনফ্ল্যামেটরি এবং ইনফিলট্রেটিভ কিছু কজ আছে, যেমন সার্কোইডোসিস, টিউবারকুলোসিস, এগুলি। কনজেনিটাল ডেফিসিয়েন্সি, যেগুলো আইসোলেটেড হরমোন ডেফিসিয়েন্সি। ফাংশনাল, এটা খুব ইম্পর্টেন্ট। প্যান হাইপোপিটুইটারিজমের জন্য ফাংশনাল, যেটা ক্রনিক সিস্টেমিক ইলনেস, যে কোনো একটা পেশেন্ট ক্রনিক সিস্টেমিক ইলনেসের পেশেন্ট এন্টেরিয়র পিটুইটারি হরমোন ডেফিসিয়েন্সি নিয়ে আসতে পারে। এবং পোস্টপার্টাম নেক্রোসিস, যেটা শিহান সিনড্রোম, এটা খুবই ইম্পর্টেন্ট অসপির জন্য।
পিটুইটারি টিউমার খুব বেশি লাগে না, তারপরেও আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। যেমন পিটুইটারি টিউমার সাধারণত এটা ইনসিডেন্টাল ফাইন্ডিংও কিন্তু হতে পারে। সিটি এমআরআই তে পিটুইটারি অ্যাডেনোমা আসতে পারে। সবসময় যে পিটুইটারি অ্যাডেনোমা থাকলেই তার প্যান হাইপোপিটুইটারিজম এগুলো থাকবে তা কিন্তু না। যেটা ইনসিডেন্টালোমা মানে ফাংশনালি ইনঅ্যাক্টিভ পিটুইটারি টিউমার কিন্তু খুব কমন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার কোনো টিউমার যদি আমি ইনসিডেন্টালি পাই, তার বায়োকেমিক্যাল টেস্ট করতে হবে। যদি বায়োকেমিক্যাল টেস্টে নেগেটিভ আসে, তাহলে এই টিউমার নিয়ে কিছু করার নেই। এখানে মোস্ট ইন্ট্রাসেলার টিউমার আর পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমা। হ্যাঁ, মোস্ট কমন কিন্তু নন ফাংশনিং অ্যাডেনোমা। আর সুপ্রাসেলার মাসগুলি কিন্তু সাধারণত ম্যানিনজিওমা হয়। পিটুইটারি অ্যাপোপ্লেক্সি এটা কি জিনিস? এটা হচ্ছে যে পিটুইটারি টিউমার ইনফার্ক্ট অর দেয়ার ইজ ব্লিডিং ইনটু দ্য সিস্টিক লেশন, এটাকে বলা হয় পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। এখানে সাডেন এক্সপানশন উইথ লোকাল কম্প্রেশন সিমটম বা অ্যাকিউট অনসেট অফ হাইপোপিটুইটারিজম হয়। তো এই পিটুইটারি অ্যাপোপ্লেক্সি এটা তো হেমোরেজিক হলো, তো নন হেমোরেজিক ইনফার্কশনও কিন্তু হতে পারে। তো নন হেমোরেজিক ইনফার্কশন কিভাবে হয়? একটা হচ্ছে যদি ক্যাটাস্ট্রফিক অবস্টেট্রিক হেমোরেজ, যেটা সিহানে হয়, মানে তার যদি পিপিএইচ অনেক বেশি হয়, সেই পেশেন্টের সিহান সিনড্রোম ডেভেলপ করে, এটা হচ্ছে নন হেমোরেজিক ইনফার্কশন। ডায়াবেটিস মেলাটাসের পেশেন্টের হতে পারে, এবং যে কোনো কারণে রেজড আইসিপি থেকেও নন হেমোরেজিক ইনফার্কশন হতে পারে। পিটুইটারি হরমোন ডেফিসিয়েন্সি টেস্টের জন্য আমাদেরকে পিটুইটারি হরমোনগুলো টেস্ট করতে হয়। আমরা এসিটিএইচ ডেফিসিয়েন্সির জন্য এসিটিএইচ লেভেল দেখতে পারি, অথবা শর্ট সাইনিকথিন টেস্ট করতে পারি। ইনসুলিন টলারেন্স টেস্টও করা হয়। এলএইচএফএসএইচ আমরা মেল পেশেন্টের ক্ষেত্রে র্যান্ডম মেজার করব, সেরাম টেস্টোস্টেরন, এলএইচ এন্ড এফএসএইচ। আর পোস্ট মেনোপজাল ফিমেল হলেও তাদের ক্ষেত্রে র্যান্ডম করব। কিন্তু প্রি মেনোপজাল ফিমেল হলে তাকে শুধুমাত্র মানে মিনস্ট্রুয়াল হিস্ট্রি নিলেই কিন্তু এনাফ। যদি পেশেন্টের মিনস রেগুলার থাকে, তাহলে কিন্তু এই পেশেন্টের এলএইচএফএসএস ডেফিসিয়েন্সি নাই। সেই ক্ষেত্রে এই পেশেন্টের আর পিটুইটারি হরমোন ডেফিসিয়েন্সি যে প্যান হাইপোপিটুইটারিজম চিন্তা করার কোনো কারণ নেই। আর পেশেন্টের যদি আমরা টিএইচএস করি, র্যান্ডম T4 এবং টিএইচএস দুটাই করতে হয়, কারণ সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের টিএইচএস কিন্তু নর্মাল থাকতে পারে, লো থাকতে পারে, হাইও থাকতে পারে। সেই জন্য হচ্ছে র্যান্ডম T4টা খুব ইম্পর্ট্যান্ট। আর অ্যানাটমি বোঝার জন্য কিন্তু আমাদেরকে যে ইমেজিং করতে হবে, এমআরআই অথবা সিটি স্ক্যান। গ্রোথ হরমোন শুধু গ্রোথ হরমোন আসলে র্যান্ডম দেখে কোনো লাভ নেই। গ্রোথ হরমোনে আমরা কিছু স্টিমুলেশন টেস্ট করি, যেমন এটা হাইপোগ্লাইসেমিয়া অথবা আর্জিনিন, গ্লুকাগন, ক্লনিডিন, এগুলো দিয়ে আমরা স্টিমুলেশন টেস্ট করি। আচ্ছা, এখন আমরা যে ট্রিটমেন্ট কি করব, পিটুইটারি বা হাইপোথ্যালামিক টিউমারের ট্রিটমেন্ট কি করব? যদি নন ফাংশনিং পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা থাকে, তাহলে আমরা সার্জারি করতে পারি যদি লোকাল কম্প্রেসিভ ফিচার থাকে, অথবা রেডিওথেরাপি করতে পারি। আর প্রোল্যাক্টিনোমা কিন্তু খুবই ড্রাগ সেন্সিটিভ একটা টিউমার, যে জন্য আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ডোপামিন অ্যাগোনিস্ট। শুধুমাত্র ডোপামিন অ্যাগোনিস্টেই প্রোল্যাক্টিনোমা ভালো হয়ে যায়। সব অনেক ক্ষেত্রে আর সার্জারি অথবা রেডিওথেরাপি কিছু লাগে না। অ্যাক্রোমেগালির ফার্স্ট লাইন হচ্ছে সার্জারি, সেকেন্ড লাইন রেডিওথেরাপি অথবা মেডিকেল ট্রিটমেন্ট। কুশিং এরও ফার্স্ট লাইন সার্জারি, সেকেন্ড লাইন হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। ক্রেনিওফ্যারিঞ্জিওমা সেম। Causes of hyperprolactinemia. হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া কিন্তু অনেক কজ আছে, তার মধ্যে ফিজিওলজিক্যাল এবং ড্রাগ ইনডিউসড এটি হচ্ছে মোস্ট কমন। ফিজিওলজিক্যাল যেমন স্ট্রেস, পোস্ট সিজার, প্রেগন্যান্সি, ল্যাকটেশন, স্লিপ, কয়টাস, এগুলো সবই কিন্তু ফিজিওলজিক্যাল। কিছু ড্রাগ ইনডিউসড আছে, যেমন অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিএমেটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, ডোপামিন রেগুলেটিং, এবং ইভেন ওসিপিতেও কিন্তু হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া হয়। সিম্পল ডম্পেরিডন খেয়েও কিন্তু পেশেন্টের গ্যালাক্টোরিয়ারিয়া প্রেজেন্ট করতে পারে। আর প্যাথোলজিক্যাল যেগুলি, সেগুলির মধ্যে হচ্ছে আমাদের ডিসকানেকশন হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া, প্রোল্যাক্টিনোমা যেটা আমার পিটুইটারি টিউমার, প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের প্রোল্যাক্টিন বেশি থাকে, পিসিওএস এ প্রোল্যাক্টিন বেশি থাকতে পারে,
আর আনকমন যেগুলি এগুলো আসলে খুবই রেয়ার। ইভেন হারপিস জস্টারও আপনার হাইপারপ্রোল্যাকটিনেমিয়া হতে পারে। তাহলে হাইপারপ্রোল্যাকটিনেমিয়া বা যদি কোনো পেশেন্টের প্রোল্যাকটিন আমরা বেশি পাই, তার ফিজিওলজিক্যাল কজ এবং ড্রাগ কজ এই দুইটা খুব ভালোভাবে এক্সক্লুড করে প্যাথোলজিক্যাল কজ চিন্তা করতে হবে। ডিসকানেকশন হাইপারপ্রোল্যাকটিনেমিয়া এটা হচ্ছে এটা পিটুইটারি স্টক সিনড্রোমও বলে এটাকে। কারণ আমরা জানি যে প্রোল্যাকটিনের সিক্রেশন এবং রিলিজ এটা ইনহিবিটেড হয় হাইপোথ্যালামিক ডোপামিন রিলিজের জন্য। যখন পিটুইটারি টিউমার এই স্টকটাকে কম্প্রেস করে রাখে তখন তো ইনহিবিশনটা আসে না। ইনহিবিশন না আসার জন্য প্রোল্যাকটিন সিক্রেশন হতেই থাকে, তার যে রেগুলেটরি ফাংশনটা লস হয়ে যায়। এটাই ডিসকানেকশন হাইপারপ্রোল্যাকটিনেমা। এগুলো ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা যায়। স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া, প্যানক্রিয়াস থেকে আমরা একটা জিনিসই পড়বো, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া। স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া এটা নন ডায়াবেটিক ইন্ডিভিজুয়ালসদের যদি সিমটোমেটিক হাইপোগ্লাইসেমিয়া হয় সেটাকেই বলা হয় স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া। স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা ট্রায়াড মেনটেন করতে হবে। এই ট্রায়াড না হলে কিন্তু আমরা হাইপোগ্লাইসেমিয়া বলতে পারবো না। সেই ট্রায়াডটা কি? যে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়ার সিমটম থাকবে, low blood glucose measurement হবে at the time of symptom and symptom resolves on correction of hypoglycemia. এই তিনটা জিনিস থাকলেই বা হুইপলস ট্রায়াড পজিটিভ হলেই আমরা সেটাকে স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া বলতে পারবো। স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া যখন আমি হুইপলস ট্রায়াডে কনফার্ম হলাম তখন আমি তার ইনভেস্টিগেশন করব ইনসুলিন এবং সি পেপটাইড। যদি আমার ইনসুলিন লো, সি পেপটাইডও লো, সেই ক্ষেত্রে এটার কজ হবে আইদার অ্যালকোহল অর ড্রাগস যেমন কুইনাইন দিয়ে হতে পারে। ক্রিটিক্যাল ইলনেস, যে কোনো ক্রিটিক্যাল ইলনেসের পেশেন্ট, হাইপোপিটুইটারিজম, তারপর প্রাইমারি অ্যাডেনোকর্টিক্যাল ফেলিওর বা যেটা অ্যাডিসনস ডিজিজ, তারপর নন আইলেট সেল টিউমার, এগুলো হচ্ছে আমাদের লো ইনসুলিন উইথ লো সি পেপটাইডের কজ। আর ইনসুলিন হাই সি পেপটাইড লো, এটা হচ্ছে এক্সোজেনাস ইনসুলিন, সে বাইরে থেকে ইনসুলিন নিয়েছে। আর যদি বোথ হাই থাকে, ইনসুলিন হাই সি পেপটাইড হাই, সেই ক্ষেত্রে কিন্তু একটা রেয়ার টিউমার চিন্তা করতে হবে আমাদের, যেটা মেবি এ কেস অফ ইনসুলিনোমা অথবা সালফোনিলুরিয়া ড্রাগস অর হাইপার ইনসুলিনিজম অফ ইনফ্যান্সি। এখন একটা পেশেন্টের রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়, তার ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশনে আর কি কি করতে পারি? তাহলে রিকারেন্ট যদি স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া হয় তার ক্ষেত্রে আমাদেরকে করতে হবে 72 আওয়ার্স ফাস্ট টেস্ট। 72 আওয়ার্স ফাস্টিং রেখে তার যখন হাইপোগ্লাইসেমিয়া হবে তখন তার ব্লাড গ্লুকোজ, ইনসুলিন এবং সি পেপটাইড মেজার করতে হবে। যদি ইনসুলিন এবং সি পেপটাইড হাই হয় এটা ইনসুলিনোমা, ইনসুলিন এবং সি পেপটাইড লো ইন ক্রিটিক্যাল ইলনেস অর অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। আর এর সাথে সাথে আমরা ব্লাড গ্লুকোজ দেখবো, ইলেকট্রোলাইটস দেখবো, বেজাল কর্টিসল দেখবো তার অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি বোঝার জন্য। আর যদি পিটুইটারি ইনসাফিসিয়েন্সি মনে করি তাহলে অ্যাডিশনাল যে পিটুইটারি হরমোন FT4, THS, ACTH এগুলোও দেখতে হবে। আর যদি আমরা ইনসুলিনোমা চিন্তা করি তাহলে অ্যাবডোমিনাল সিটি অর MRI করতে হবে। ইভেন এন্ডোস্কোপিক বা ল্যাপারোস্কোপিক আল্ট্রাসাউন্ডও লাগতে পারে। মোটামুটি আমাদের হরমোন এন্ডোক্রাইনোলজি পড়া মোটামুটি শেষ। এখন আমরা ম্যাটার্নাল মেডিসিন নিয়ে একটু কথা বলি। ম্যাটার্নাল মেডিসিন ডেভিডসনের নতুন চ্যাপ্টার, খুব ছোট একটা চ্যাপ্টার। এখান থেকে আমাদের মেইনলি প্রিপারেশন নিতে হবে শর্ট কোশ্চেনের জন্য। শর্ট কোশ্চেনের সাথে সাথে এখানে আমাদের কিছু আছে অসপি এবং কাউন্সেলিং স্টেশন, তার সাথে ইন্টারেক্টিভ সেশন, এগুলির জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এগুলো হচ্ছে ম্যাটার্নাল ফিজিওলজির কিছু এক্সাম্পল। কমনলি কি কি চেঞ্জ হয় প্রেগন্যান্সির সময়, যেমন হেমাটোক্রিট কমবে, GFR বাড়বে। থাইরয়েডের এটা একটু বলি, T4 ফার্স্ট ট্রাইমেস্টারে ইনক্রিজ, কারণ হচ্ছে যে HCG দিয়ে থাইরয়েড স্টিমুলেশন হয়, বিটা HCG দিয়ে। প্রোলেকটিন নিয়ে একটা মজার কথা মনে পড়লো, যে পেশেন্টের একজন ল্যাকটেটিং মাদার, সে আসছে অ্যামানোরিয়া নিয়ে, তো আউটডোর থেকে তাকে
পিসিওএস মনে করে পেশেন্টটা ওবেস, পিসিওএস মনে করে তাকে মোটামুটি সব টেস্ট দেওয়া হয়েছে এবং তার প্রোল্যাকটিনও দেওয়া হয়েছে। প্রোল্যাকটিন অনেক হাই দেখে তাকে রেফারাল আউটডোরে বা কনসালটেন্টের কাছে রেফার করা হয়েছে। তো আমি যখন হিস্ট্রি নিতে গেলাম তখন আমি দেখলাম যে এই পেশেন্টটা ল্যাকটেটিং মাদার, তার 2 মাসের একটা বাচ্চা আছে এবং এই 2 মাস ধরে তার মিনিস্ট্রেশন হয় না, এটা যখন সে বলেছে তাকে পিসিওএস এর লাইনে মানে ইনভেস্টিগেশন দিয়েছে। তাহলে এই আননেসেসারি ইনভেস্টিগেশন গুলো কিন্তু করার কোনো প্রয়োজন ছিল না। একটা ল্যাকটেটিং মাদারের তো প্রোল্যাকটিন বেশি হবে, ইভেন প্রেগনেন্সির সময়ও প্রোল্যাকটিন বেশি থাকে। অতএব প্রোল্যাকটিন বেশি দেখলেই আমাদের কিন্তু এই হিস্ট্রি নিতেই হবে। তার আমি আগেও বলেছি যে ফিজিওলজিক্যাল কজগুলো এক্সক্লুড করতে হবে। যে কোনো প্যাথোলজি চিন্তা করার আগে প্রোল্যাকটিনের ফিজিওলজিক্যাল কজগুলি অবশ্যই এক্সক্লুড করতে হবে। আচ্ছা, প্রেগনেন্সির সময় কিন্তু রেনাল বায়োপসি করা যাবে সেকেন্ড ট্রাইমেস্টারে, ইভেন এন্ডোস্কোপি এটাও করা যাবে, কোলোনোস্কোপি, সিগময়েডোস্কোপি, এমআরআই। এখন বলা হচ্ছে যে সিটি স্ক্যানও করা যায়। এটা বলা হয় যে এটা এক্স-রে সিটি স্ক্যান, এখানে এত বেশি রেডিয়েশন এক্সপোজার হয় না যে যেটা দিয়ে ফিটাল তার টেরাটোজেনিসিটি হতে পারে। যদিও এটা বইয়ে লেখা আছে কিন্তু তারপরেও আমি পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে প্রেগনেন্সির সাথে যদি কোনো এক্স-রে বা সিটি স্ক্যান করা একান্তই প্রয়োজনীয় হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যে শিল্ড ব্যবহার করবেন, ফিটাল এক্সপোজার যাতে না হয় সেটা উল্লেখ করবেন। প্রেগনেন্সিতে ব্রেথলেসনেস এর কজ কি? প্রথম কজই হচ্ছে ফিজিওলজিক্যাল, যেহেতু প্রেগনেন্সিতে যেহেতু অ্যাবডোমেন বড় হয়ে যাচ্ছে সেই জন্য তার ফিজিওলজিক্যাল একটা ব্রেথলেসনেস হয়, ডায়াফ্রামটা উপর দিকে কম্প্রেস করে। এছাড়া অ্যাজমা, নিউমোনিয়া, ভালভুলার হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর, পেরিপার্টাম, কার্ডিওমায়োপ্যাথি, পালমোনারি এম্বোলিজম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কজ এবং এগুলো নন প্রেগনেন্ট অ্যাডাল্টের ওমেনের মতোই ম্যানেজমেন্ট করতে হয়। নশিয়া ভমিটিং এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এগুলো মোটামুটি নন প্রেগনেন্ট কজে যেরকম প্রেগনেন্সিতেও সেই একই রকম, শুধুমাত্র এই প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড কন্ডিশন যেমন মোলার প্রেগনেন্সি, হাইপারেমেসিস গ্র্যাভিডারাম, অ্যাকুট ফ্যাটি লিভার ও প্রেগনেন্সি এগুলো মাথায় রাখতে হবে। হাইপারটেনশন, হাইপারটেনশন ডিউরিং প্রেগনেন্সি। হাইপারটেনশনে কিন্তু আমরা আগে এই প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া এগুলো নিয়েই খুব বেশি মাথা ঘামাতাম, কিন্তু এখন যেটা যে হাইপারটেনশন ইন প্রেগনেন্সি এবং প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, জেস্টেশনাল হাইপারটেনশন এই কয়েকটা টার্ম কিন্তু নতুন। যেমন হাইপারটেনশন ইন প্রেগনেন্সি, এটা ব্লাড প্রেশার মোর দ্যান 140/90 অন 2 সেপারেট অকেশন অ্যাট লিস্ট 4 আওয়ার্স অ্যাপার্ট। আর প্রি এক্সিস্টিং হাইপারটেনশন এটা কি জিনিস? সেটা হচ্ছে হাইপারটেনশন প্রায়র টু প্রেগনেন্সি অর অকারিং বিফোর 20 উইকস অফ জেস্টেশন। যদি 20 সপ্তাহের আগে কারো হাই প্রেশার ডায়াগনোসিস হয় সেটা হচ্ছে প্রি এক্সিস্টিং। যদি 20 সপ্তাহের পরে হয়, hypertension occurring after 20 weeks of gestation without proteinuria or any other features of pre-eclampsia সেটা হচ্ছে gestational hypertension। প্রি-এক্লাম্পসিয়া হচ্ছে যে এই 20 উইকস এর পরে হাইপারটেনশন হবে, তার সাথে যদি প্রোটিনিউরিয়া থাকে, ম্যাটার্নাল অর্গান ডিসফাংশন অথবা ইউটেরোপ্লাসেন্টাল ডিসফাংশন থাকে সেটা হচ্ছে প্রি-এক্লাম্পসিয়া। আর যখন আমার জেনারেলাইজ সিজার থাকবে সাথে সেটা হচ্ছে এক্লাম্পসিয়া। তাহলে এই টার্মগুলি কিন্তু আমাদের জানা থাকতে হবে। আর ড্রাগ আমরা কি দেই? ড্রাগ মেইনলি তো লেবেটালল দেওয়া হয়, আলফা অ্যান্ড বিটা রিসেপ্টর ব্লকার। এছাড়া ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নিফেডিপিন, অ্যামলোডিপিন, সেন্ট্রালি অ্যাক্টিং মিথাইল ডোপা, ডক্সাজোসিন এগুলো কিন্তু ইউজ করা হয়। প্রি-এক্লাম্পসিয়া রিস্ক ফ্যাক্টর ফর জিডিএম। কাদের ক্ষেত্রে আমরা জিডিএম সাসপেক্ট করব? যদি বডি মাস ইন্ডেক্স মোর দ্যান 30 কেজি পার মিটার স্কোয়ার হয়, প্রিভিয়াস তার কোনো ম্যাক্রোজমিক বেবি মোর দ্যান 4.5 কেজি ওয়েট এরকম হিস্ট্রি থাকে, তার যদি প্রিভিয়াস জেস্টেশনাল ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস থাকে,
এবং ফ্যামিলি অরিজিন উইথ হাই প্রিভ্যালেন্স অফ ডায়াবেটিস, যেমন যদি সাউথ এশিয়ান হয়, ইভেন পেশেন্ট বাংলাদেশি হয়, এটা আরো বেশি। ব্ল্যাক, ক্যারিবিয়ান, মিডল ইস্টার্ন, এরা কিন্তু হাই রিস্ক। অ্যাজমা ইন প্রেগনেন্সি, অ্যাজমা ইন প্রেগনেন্সি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এগুলো আসলে কাউন্সিলিং স্টেশনে বা অস্পিতে আসতে পারে। তো অ্যাজমা ইন প্রেগনেন্সিতে যেটা আমার রিস্ক কি, আমার রিস্ক হচ্ছে যে পেশেন্টের প্রি এক্লাম্পসিয়া হতে পারে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে যদি আমি অ্যাজমাটা কন্ট্রোল না করতে পারি, লো বার্থ ওয়েট এবং প্রিটার্ম বার্থ হতে পারে। তা অ্যাজমা আমরা কিভাবে কন্ট্রোল করব? অ্যাজমা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা নন প্রেগনেন্ট অ্যাডাল্টের আমরা যেভাবে ট্রিটমেন্ট দিই, এক্ষেত্রে অ্যাজমা সেম ভাবে আমাকে ট্রিটমেন্ট করতে হবে এবং সব ড্রাগই সেফ। শুধুমাত্র লিউকোট্রাইন রিসেপ্টর অ্যাগনিস্ট যেটা মন্টেলুকাস্ট, এটা বলা হচ্ছে যেটা প্রেগনেন্সির সময় নতুন করে শুরু না করতে, এবং যদি আগে থেকে খেয়ে থাকে সে পাবে, আর কিন্তু যদি আগে থেকে না পায় তাহলে নতুন করে আমরা এটা স্টার্ট করব না। আরেকটা হচ্ছে যে অ্যানাস্থেসিস্ট এবং ইন্টেনসিভিস্ট, এদেরকে আমার অবশ্যই জানাতে হবে যে পেশেন্টের অ্যাজমা আছে। লিভার ডিজিজ ইন প্রেগন্যান্সি, কি কি লিভার ডিজিজ আমরা প্রেগন্যান্সির সাথে রিলেটেড? একটা হচ্ছে যে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগন্যান্সি, অবস্টেট্রিক কোলেস্টেসিস, হেল্প সিনড্রোম এবং ভাইরাল হেপাটাইটিস। যে কোনো ট্রাইমেস্টারে ভাইরাল হেপাটাইটিস হতে পারে। অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগন্যান্সি থেকেও কিন্তু পার্মানেন্ট হেপাটিক ফেলিওর হয়। এই যে ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিং অফ অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগন্যান্সি, এখান থেকে যদি মোর দেন সিক্স ক্রাইটেরিয়া থাকে তাহলে কিন্তু আমরা এটাকে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগন্যান্সি বলবো। এটা একটা রেয়ার কন্ডিশন এবং এটা টিপিক্যালি থার্ড ট্রাইমেস্টারে হয়। পেশেন্টের ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, জন্ডিস এবং আদার সিমটমস থাকতে পারে। ফার্স্ট প্রেগন্যান্সিতে মোর কমন এবং মাল্টিপল প্রেগন্যান্সি মানে টুইন বা ট্রিপলেট এরকম হলে এটা বেশি কমন, মেল ফিটাসের সাথে বেশি কমন। পার্মানেন্ট লিভার ফেলিওর এটা হতে পারে। আর ডায়াগনোসিস মেইনলি হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ ফ্যাটি লিভার অন আল্ট্রাসাউন্ড। ম্যানেজমেন্ট হচ্ছে সাপোর্টিভ এবং ডেলিভারি অফ দ্য ফিটাস। অবস্টেট্রিক কোলেস্টেসিস, এটা হাই এস্ট্রোজেন লেভেলের জন্য আসলে কোলেস্টেসিস হয়। টিপিক্যাল প্রেজেন্টেশন হবে থার্ড ট্রাইমেস্টারে উইথ প্রুরাইটাস এফেক্টিং দ্য সোলস অ্যান্ড পাম্পস, এবং ল্যাবরেটরি ইভ্যালুয়েশনে এখানে বাইল অ্যাসিড এলিভেশন থাকে এবং অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট থাকবে। আর্সোডিঅক্সিকলিক অ্যাসিড আমরা মেইনলি এখানে দেই, এটা লিভার ফাংশনটাকে অনেকটাই ইমপ্রুভ করে এবং তাদের যে ড্রাই স্কিনের জন্য, স্কিনের প্রুরাইটাসের জন্য অ্যাকুয়াস ক্রিম উইথ ম্যানথল এটা হেল্পফুল। আর এটা কিন্তু রিকারেন্স হওয়ার চান্স আছে। হেল্প সিনড্রোম হচ্ছে সিনড্রোম অফ হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম অ্যান্ড লো প্ল্যাটিলেট। আর এটা প্রিএক্লাম্পসিয়ারই একটা স্পেকট্রাম। এবং এখানে প্রেজেন্টিং সিমটম কি হবে পেশেন্টের, যাদের প্রিএক্লাম্পসিয়ার মানে রিস্ক ফ্যাক্টরগুলি আছে তার সাথে হেডেক, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, ভিজুয়াল ডিস্টারবেন্স, ইভেন এটার কমপ্লিকেশন কি হতে পারে, লিভার হেমাটোমা হতে পারে, ক্যাপসুলার রাপচার হতে পারে। ম্যানেজমেন্ট হচ্ছে সাপোর্টিভ কেয়ার, কন্ট্রোল অফ হাইপারটেনশন, কারেকশন অফ কোয়াগুলোপ্যাথি অ্যান্ড ডেলিভারি অফ দ্য ফিটাস। আসলে লিভার ডিজিজের যে সবগুলিতেই কিন্তু ডেলিভারি অফ দ্য ফিটাস এটা একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট অপশন। আচ্ছা, প্রেগনেন্সি উইথ হাইপোথাইরয়েডিজম, আমরা জানি বোথ হাইপো অ্যান্ড হাইপার দুটোই কিন্তু আমাদের ইনফার্টিলিটির সাথে রিলেটেড। হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের সাধারণত সাবফার্টিলিটি থাকে এবং সেজন্য প্রেগনেন্সি আনকমন, আর ওইদিকে থাইরোটক্সিকোসিসের পেশেন্টের সাধারণত অ্যামেনোরিয়া থাকে যে জন্য তার প্রেগনেন্সি আনকমন। কিন্তু তারপরও হতে পারে সাবক্লিনিকাল হাইপোথাইরয়েডিজমে প্রেগনেন্সি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে থাইরোক্সিনের ডোজটা বেশ বাড়াতে হবে। আবার এমন হতে পারে যে যে আগে থেকেই হাইপোথাইরয়েড এখন প্রেগনেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের লিভোথাইরোক্সিনের ডোজ মানে মিনিমাম 25 to 50 মাইক্রোগ্রাম বাড়িয়ে দিতে হবে। কারণ আমরা যদি মায়ের হাইপোথাইরয়েডিজমটাকে
ইনঅ্যাডিকুয়েটলি ট্রিট করি বা প্রপার ট্রিটমেন্ট না করতে পারি, তাহলে কিন্তু ফিটাল ব্রেইন ডেভেলপমেন্ট ইম্পেয়ার্ড হবে। এবং কনসেপশনের পরপরই আমাদেরকে থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে। During pregnancy, serum THS and FT4 should be measured during each trimester. প্রত্যেক ট্রাইমেস্টারে আমরা serum THS এবং free T4 দেখব। এবং এটা লিভোথাইরোসিনের ডোজটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে নরমাল THS লেভেল নরমাল রাখার জন্য। থাইরোটক্সিকোসিস ইন প্রেগনেন্সি, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, 4-5টা স্টার দিয়ে রাখেন। থাইরোটক্সিক প্রেগনেন্সিতে যেটা আমাদের মেইন কনসার্ন, সেটা হচ্ছে যে আমাদের ট্রিটমেন্ট কি হবে। অ্যান্টিথাইরয়েড ড্রাগস হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস, কারণ আমরা জানি যে প্রেগনেন্সিতে আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন দিতে পারবো না, এটা অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। আরেকটা হচ্ছে যে আমরা সার্জারি করতে পারবো কিনা। হ্যাঁ, সার্জারি করতে পারবো, সেটা সেকেন্ড ট্রাইমেস্টারে করা যাবে। যদি ড্রাগ ট্রিটমেন্ট ফেইল হয় অথবা পেশেন্টের কমপ্লায়েন্স ভালো না হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদেরকে সার্জারি করতে হয়। এরপর হচ্ছে যে আমরা কোন ড্রাগস দিব। হ্যাঁ, বিটা ব্লকার তো আমাদের পেশেন্টে শর্ট টার্ম বিটা ব্লকার তো আমরা দেই, সেটা দিতে পারবো। আর একটা হচ্ছে প্রোপাইল থাইরোয়েডাসিলটা মোস্ট প্রেফারেবল দেন কার্বিমাজল ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টার, শুধুমাত্র প্রথম ট্রাইমেস্টারে। আমরা জানি কার্বিমাজলটাই মোর ইফেক্টিভ ড্রাগস, যদিও মোস্ট অফ দ্য পেশেন্ট কার্বিমাজলেই মানে থাকে, প্রোপাইল থাইরোয়েডাসিল সবসময় পাওয়া যায় না। আর কার্বিমাজলের রিস্ক কি? কার্বিমাজলের রিস্ক হচ্ছে যে এটা খুবই রেয়ার, দুইটা সাইড ইফেক্ট আছে। একটা হচ্ছে তার কোয়ানাল অ্যাট্রোসিয়া হয়, আর একটা হচ্ছে অ্যাপ্লাসিয়া কিউটিস হতে পারে। তো ফার্স্ট ট্রাইমেস্টারের পর থেকে কিন্তু আমরা আবার কার্বিমাজলে সুইচ করতে পারবো। এখন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে বোথ কার্বিমাজল অ্যান্ড প্রোপাইল থাইরোসিল প্লাসেন্টা ক্রস করে, এবং এই যে ট্র্যাপ, এই অ্যান্টিবডিটাও কিন্তু প্লাসেন্টা ক্রস করে, যে জন্য ফিটাল হাইপোথাইরয়েডিজম হতে পারে, যেটা আবার ব্রেইন ডেভেলপমেন্টে মানে এফেক্ট করবে। সেই জন্য হচ্ছে এখানে খুব লো ডোজে, মানে স্মলেস্ট ডোজে আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগস রাখবো। সেটা হচ্ছে যে কার্বিমাজল 15 মিলিগ্রাম আর প্রোপাইল থাইরোডেসিল লেস দেন 150 মিলিগ্রাম। শিহান সিনড্রোম, শিহান অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। ডাটা ইন্টারপ্রিটেশন দিয়ে থাকতে পারে বা সিনারিও বেসড থাকতে পারে। এটা হচ্ছে পোস্টপার্টাম হাইপোপিটুইটারিজম, যেটা পিটুইটারি যে বলেছিলাম নন হেমোরেজিক ইনফার্কশনের জন্য হয়। এটার রিস্ক ফ্যাক্টর কি কি? রিস্ক ফ্যাক্টর হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ, ক্যাটাস্ট্রফিক হেমোরেজ হলে হয়। তো এই পেশেন্টের ইম্পর্টেন্ট হিস্ট্রি কি? ইম্পর্টেন্ট হিস্ট্রি হচ্ছে তার এই যে হিস্ট্রি অফ পিপিএইচ, তার পিপিএইচ এর হিস্ট্রি নিতে হবে তার লাস্ট প্রেগন্যান্সির সময়। আরেকটা হচ্ছে যে এই পেশেন্টের ফেইলিওর অফ ল্যাকটেশন বা ল্যাকটেশনাল ফেইলিওর, এই হিস্ট্রিটা নিতে হবে। এবং এই পেশেন্টের একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি থাকবে যে পেশেন্টের অ্যামেনোরিয়া থাকবে সিন্স বার্থ অফ আর লাস্ট চাইল্ড, তার শেষ বাচ্চার পর জন্মের পর থেকে তার একটা অ্যামেনোরিয়ার হিস্ট্রি থাকবে, এবং এর সাথে যত ভেগ কমপ্লেন এবং নন স্পেসিফিক সিমটম যেমন লেথার্জি, উইকনেস, এগুলি থাকবে। পেশেন্টগুলোর আনএক্সপ্লেইনড হাইপোনাট্রিমিয়া থাকতে পারে, আনএক্সপ্লেইনড হাইপোগ্লাইসেমিয়া থাকতে পারে, যে কারণে সে বারবার হসপিটাল অ্যাডমিশনের হিস্ট্রি থাকবে তার। এবং হ্যাঁ, অনেক পেশেন্ট এরকম হিস্ট্রি দেয় যে তার উইকনেস নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়, 2-1টা স্যালাইন পাওয়ার পরে সে আবার ভালো হয়, বাড়িতে চলে আসে, মানে তার হাইপোনাট্রিমিয়া হয়। এই হাইপোনাট্রিমিয়া স্যালাইন পাওয়ার পরে যখন তার কারেকশন হয় তখন ভালো লাগে, তখন সে বাড়িতে চলে আসে। ইভেন বাড়িতেও স্যালাইন নেওয়ার অনেক হিস্ট্রি থাকে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্লু। এবং আমরা ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করব? ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমাদের পিটুইটারি ফাংশন টেস্ট, পিটুইটারির যে হরমোনগুলো করতে হবে এবং তার সাথে ইমেজিং টেস্ট করতে হবে। এখানে এমটি স্যালা পাওয়া যাবে, এমআরআই ও পিটুইটারি গ্ল্যান্ড করলে এমটি স্যালা পাওয়া যাবে। এবং ট্রিটমেন্ট হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট। এখানে ওই সিকোয়েন্সিয়াল ট্রিটমেন্ট দিতে হবে। অ্যাট ফার্স্ট স্টেরয়েড, এখানে আরেকটা বক্স আছে যে প্রেগন্যান্সির সময় কোন কোন ডিজিজ মডিফাইং বা অ্যান্টিরিউমাটিক ড্রাগস সেফ, কোনটা ইউজ করা যায় কোনটা ইউজ করা যায় না। মোট কথা হচ্ছে যে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন, গ্লুকোকর্টিকয়েডস, অ্যাজাথিওপ্রিন, সালফাসালাজিন, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, এগুলো সেফলি ইউজ করতে পারবো।
কিন্তু মাইক্রোফেনোলেট, মেথোট্রেক্সেট, লেফলোনামাইড, সাইক্লোফসফামাইড এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। আরেকটা জিনিস আছে যে মেথোট্রেক্সেট যদি কেউ পেয়ে থাকে তাহলে আমাদের প্ল্যানিং প্রেগন্যান্সি 3 মাস আগে এটা বন্ধ করতে হবে। আর লেফলোনামাইড পাইলে কিন্তু 2 ইয়ার্স বিফোর প্ল্যানিং প্রেগন্যান্সি এটা বন্ধ করতে হবে। আরএ উইথ প্রেগন্যান্সি, এসএলই উইথ প্রেগন্যান্সি এগুলো কিন্তু অস্পিড মানে কাউন্সিলিং স্টেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, ইভেন রিটেনেও আসতে পারে কোশ্চেন, শর্ট কোশ্চেন। তাহলে আরএ উইথ প্রেগন্যান্সির মূল কথা হচ্ছে যে যেই ড্রাগস গুলি আমার টেরাটোজেনিক ইফেক্ট আছে সেই ড্রাগস গুলি বন্ধ করতে হবে। মেথোট্রেক্সেট, লেফলোনামাইড, মাইক্রোফেনোলেট এগুলো অবশ্যই স্টপ, বন্ধ করতে হবে বিফোর কনসেপশন। এবং পেশেন্টকে যে কোনো অটোইমিউন ডিজিজ আমরা জানি প্রেগন্যান্সিতে রেমিশনে থাকে এবং প্রেগন্যান্সির পরে ডেলিভারির পরে এগুলো এগ্রাভেট হয় বা ফ্লেয়ার হয়। এই জিনিসটা কাউন্সিলিং করতে হবে এবং এদের রিস্ক হচ্ছে প্রি এক্লাম্পসিয়া, প্রিটার্ম বার্থ অ্যান্ড স্মল বেবিজ ফর ওমেন। আর আমরা কি দিয়ে তাহলে ট্রিটমেন্ট করব? আমরা মেইনলি হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, হাইড্রোক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন আর হচ্ছে অ্যাজাথিওপ্রিন, সালফাসালাজিন এগুলি দিয়ে কন্ট্রোল করব। এবং যদি পেশেন্টের প্রয়োজন হয় তাহলে আমরা এনএসএআই দিতে পারি, যদিও এটা 20 উইকস পরে এটা অ্যাভয়েড করতে বলে। বায়োলজিক্সের মধ্যে টিএনএফ আলফার সেফ ডিউরিং প্রেগন্যান্সি। ডিজিজ ফ্লেয়ার কমন, এটা বলছিলাম যে পোস্টপার্টাম পিরিয়ডে ডিজিজ ফ্লেয়ার খুব কমন। ফ্লেয়ার হলে আমরা এখানে গ্লুকোকর্টিকয়েড দিয়ে কিন্তু ফ্লেয়ারটা ম্যানেজ করতে পারি। লুপাস, লুপাস যদি প্রেগন্যান্সির সময় ফ্লেয়ার হয় তাহলে তার কিছু ডিফারেন্সিয়াল থাকে। সেই ডিফারেন্সিয়াল গুলো যেটা লুপাস ফ্লেয়ার হতে পারে, প্রি এক্লাম্পসিয়া হতে পারে, নর্মাল প্রেগন্যান্সি হতে পারে। তা আমরা এটা কিভাবে বুঝবো? হাইপারটেনশন দুটাতেই থাকবে, প্রোটিনিউরিয়া দুটাতেই থাকবে, রেড সেল কাস্ট কিন্তু লুপাসে থাকবে, প্রি এক্লাম্পসিয়াতে থাকবে না। লিভার ফাংশন টেস্ট আবার প্রি এক্লাম্পসিয়াতে অ্যাবনর্মাল হবে। এনটিডিএস ডিএনএ এটা লুপাস ফ্লেয়ারে বাড়বে, এগুলো তো বাড়বে না। কমপ্লিমেন্ট লেভেল এখানে লুপাসে কমবে। তো লুপাসের পেশেন্টকে আমরা কিভাবে ম্যানেজ করব? যে এখানে কি কি রিস্ক আছে? রিস্ক হচ্ছে যে প্রি এক্লাম্পসিয়া, থ্রোম্বোসিস, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, প্রিটার্ম ডেলিভারি, মিসক্যারেজ এন্ড ফিটাল এসএলইর পেশেন্ট কখন প্রেগনেন্ট হতে পারবে? এসএলইর পেশেন্টের অ্যাটলিস্ট 6 মান্থ তার ডিজিজটা গুড কন্ট্রোল থাকতে হবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে যদি যেসব এসএলই পেশেন্টের এন্টি রো, এন্টি লা অ্যান্টিবডি পজিটিভ থাকে সেই পেশেন্টগুলো কিন্তু বাচ্চাগুলির নিউন্যাটাল কমপ্লিট হার্ট ব্লক হওয়ার চান্স থাকে বা কিউটেনিয়াস লুপাস হওয়ার চান্স থাকে। এই পেশেন্টগুলোকে যেখানে এনআইসিইউ বা নিউন্যাটাল আইসিইউ আছে সেই সব এরকম হাসপাতালে ডেলিভারির কথা বলতে হবে। এপিএস ইন প্রেগন্যান্সি যেটা প্রাইমারি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এখানে কিন্তু আমরা জানি যে এপিএস এর প্রেগন্যান্সির অনেক অ্যাডভার্স আউটকাম আছে বা ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি থাকে, ইনক্লুডিং থ্রোম্বোসিস, তারপর রিকারেন্ট মিসক্যারেজ, ফিটাল ডেথ, প্রি এক্লাম্পসিয়া। এবং এটা প্রাইমারি এপিএস হতে পারে, আবার সেকেন্ডারি কজ সাচ এস এসএলই এটাও হতে পারে। ডিউরিং প্রেগন্যান্সি আমরা এপিএস এর পেশেন্টকে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন এবং লো ডোজ অ্যাসপিরিন দিয়ে ম্যানেজ করব, কারণ আমরা প্রেগন্যান্সিতে সিজারের কজ কি কি? কজেস অফ সিজার, এটা হচ্ছে এপিলেপসি। এপিলেপসি তো তার আগে থেকেই থাকতে পারে, ম্যানেজমেন্ট তো সিমিলার হবে, শুধু ভ্যালপ্রয়েডটা আমরা অ্যাভয়েড করব। এপিলেপসি উইথ প্রেগন্যান্সি কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, বোথ অসপি অ্যান্ড শর্ট কোশ্চেন। অসপিতে কাউন্সিলিং স্টেশনে এপিলেপসি একদম প্লেন এপিলেপসি আসতে পারে অথবা এপিলেপসি উইথ প্রেগন্যান্সিও আসতে পারে। তারপর এক্লাম্পসিয়া, যেগুলো মেটাবলিক কজ যেমন হাইপোগ্লাইসেমিয়া, হাইপোনাট্রেমিয়া, ড্রাগস কজ, সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস খুব ইম্পর্টেন্ট জিনিস প্রেগন্যান্সিতে হয়, এবং টিটিপি এগুলো হচ্ছে ডিভাস্টেটিং কমপ্লিকেশন। আচ্ছা, কজেস অফ অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি, যে কোনো ধরনের অ্যানিমিয়া হতে পারে, সেটা মাইক্রোসাইটিক, নর্মোসাইটিক বা ম্যাক্রোসাইটিক, যে কোনো ধরনের অ্যানিমিয়া নিয়েই কিন্তু প্রেগন্যান্সিতে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে।
এবং কজেস অফ থ্রম্বোসাইটোপেনিয়া ডিউরিং প্রেগন্যান্সি, এটা একটা আছে জ্যাস্টেশনাল থ্রম্বোসাইটোপেনিয়া, তারপর আইটিপি, এসএলই, হেল্প সিনড্রোম, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম এবং টিটিপি। টিটিপি যদিও আমরা কমনলি এত পেশেন্টগুলো হ্যান্ডেল করি না, এগুলো বেশিরভাগ আইসিইউতে বা এইচডিইউতে ম্যানেজ হয়, কিন্তু টিটিপি কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে অস্পির জন্য। এখানে যে প্যান্টার্ড থাকে, সবসময় যে প্যান্টার্ড থাকবে তা না, অনেক সময় 3টা বা 4টা ফিচার দিয়েও কিন্তু সিনারিও দেওয়া হয়। তো রিটেন কোশ্চেন বা ইন্টারঅ্যাক্টিভ সেশন, ওরাল সেশনের জন্য কি কি টপিক এখান থেকে অবশ্যই পড়বেন, সেগুলো হচ্ছে যে ইভালুয়েশন অফ ব্রেথলেসনেস ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির সাথে পালমোনারি এম্বোলিজম খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন ভাবে আসে, ইসিজি দিয়ে আসে, সিনারিও দিয়ে আসে, সিটিপিএ দিয়ে আসতে পারে। তারপর অ্যাকিউট ইমার্জেন্সি ইন প্রেগন্যান্সি খুব ইম্পর্টেন্ট, জিডিএম, হাইপারটেনশন ম্যানেজমেন্ট, আরএ উইথ প্রেগন্যান্সি, এসএলই উইথ প্রেগন্যান্সি, mitral stenosis with pregnancy, complication এবং ম্যানেজমেন্ট, epilepsy with pregnancy, thyrotoxicosis with pregnancy, peripartum cardiomyopathy, liver disease, postpartum psychosis। এই জিনিসগুলো অবশ্যই প্রিপারেশন নেবেন। অসপি কাউন্সেলিং এর জন্য জিডিএম, আরএ উইথ প্রেগন্যান্সি, এসএলই উইথ প্রেগন্যান্সি, এপিলেপসি উইথ প্রেগন্যান্সি, থাইরোটক্সিকোসিস উইথ প্রেগন্যান্সি এবং এইচবিএস পজিটিভ অ্যাসিম্পটোমেটিক প্রেগন্যান্ট লেডি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো কমনলি সবাই পড়ে, সবাই এই কোশ্চেনগুলোর প্রিপারেশন নেয়, তারপরেও মানে তালিকা করে রাখলে আপনার মিস যাবে না। তো আমরা মোটামুটি আমাদের লেকচারের শেষে চলে আসছি। থ্যাংক ইউ অল। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আপু যে ডায়াবেটিক ডায়াবেটিক বুলার ট্রিটমেন্ট কিভাবে করেন? ডায়াবেটিক বুলা আসলে এটা অটোনমিক নিউরোপ্যাথির একটা পার্ট। এখানে মেইনলি ডায়াবেটিক ফুডের যে ম্যানেজমেন্ট, ডায়াবেটিক বুলাতেও সে একই ম্যানেজমেন্ট। বুলাগুলিকে রাপচার করবে না। অনেক সময় যদি বুলা খুব বেশি লার্জ হয় তাহলে বুলা থেকে আমরা ফ্লুইডটা সিরিঞ্জ দিয়ে ড্র করতে পারি। আর ডায়াবেটিস কন্ট্রোল, এগুলি পেরিফেরাল নিউরোপ্যাথি থাকলে তার ম্যানেজমেন্ট। আর কোনো কোশ্চেন? আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু যে লিভোথাইরক্সিনের মানে টাইট্রেশনটা, মানে যেটা আমি বুঝাচ্ছি যে আমরা যে মনে করেন হাইপোথাইরয়েড পেশেন্ট আমরা দিচ্ছি থাইরক্সিন, পরবর্তীতে 6 সপ্তাহ পরে আমরা ফলো আপে আসতে বললাম, সেক্ষেত্রে আমরা দেখলাম যে এটা ওভার কারেকশন হয়ে গেছে তখন, অথবা আন্ডার কারেকশন হয়েছে, সেক্ষেত্রে এটা কোনো মানে এরকম কোনো মেজারেবল মানে প্যারামিটার আছে কিনা যেটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে আমার এখন 2 ট্যাবলেট থেকে 2.5 করতে হবে, অথবা 3 ট্যাবলেট থেকে 2.5 করতে হবে? আপনারা আসলে কিভাবে এগুলো প্র্যাকটিস করেন? আসলে এটা হচ্ছে যে মানে প্র্যাকটিক্যাল পারপাসের কথা, সেটা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে টিএইচএস। টিএইচএসটাই মেইন টার্গেট, এবং এর সাথে আমরা এফটি4 মানে ফ্রি টি4 দুইটাই করি, কিন্তু দুইটাকেই আমাদের মেজার করতে হয়। এখন যদি শুধুমাত্র টিএইচএস দেখি তাহলে আমরা অনেক সময় মিসগাইড হই। আর থাইরোটক্সিসের ক্ষেত্রে কিন্তু আমার মেইন টার্গেট হচ্ছে ফ্রি টি4, কারণ টি4টা আগে নর্মাল হবে, তারপরে কিন্তু টিএইচএস নর্মাল হবে। সেই জন্য হচ্ছে আমরা ওখানে ফ্রি টি4টাকেই বেশি গুরুত্ব দিই। পেশেন্টকে ইউথাইরয়েড বোঝার জন্য আমি ফ্রি থাইরয়েডিজমে টিএইচএসটাই মেইনলি করা হয়, তার সাথে টি4 লেভেলটাও দেখা হয়। এটা জাস্ট আপনার ক্লিনিক্যাল জাজমেন্টের উপর, পেশেন্টের সিমটম দেখবেন আর টিএইচএস কে নর্মাল রাখার জন্য আপনাকে কতটুকু বাড়াতে হবে কতটুকু কমাতে হবে, এটা একটা আইডিয়া আসলে প্র্যাকটিস করতে করতেই হয়ে যায়। আর আমরা জানি যে থাইরোক্সিনের নর্মাল ডোজ হচ্ছে 1.7 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, যে জন্য পেশেন্টের বডি ওয়েটের সাথে যদি আপনি জিনিসটা অ্যাডজাস্ট করে নেন তাহলে আপনার ডোজ অ্যাডজাস্টমেন্টে অনেক বেশি মানে হেল্পফুল হয়। আমাদের কনফিউজে 100 to 150 মাইক্রোগ্রামের বেশি কিন্তু লাগে না। একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে স্টেরয়েড ট্যাপারিং এর যেটা আপনি দিলেন, এটার সোর্সটা কি একটু বলবেন?
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন ডিপার্টমেন্টের এবং এটা আমাদের গাইডলাইন অনুসারে। এন্ডোক্রাইনোলজি উইলিয়ামস। হ্যাঁ, বলেন। আচ্ছা, ওই যে আপনি সাবেকুর থাইরয়েডাইটিস সম্পর্কে বলতেছিলেন যে আমরা যেটা জানি আর কি, যে ন্যাচারাল হিস্ট্রিতে সে কিছু সময় মানে থাইরোটক্সিকও থাকতে পারে, পরবর্তীতে আবার ইউথাইরয়েড হয়ে ইভেন কি মানে হাইপোথাইরয়েড হইতে পারে বা ইউথাইরয়েড হয়ে যেতে পারে। এক্ষেত্রে আসলে আমরা কনফার্ম করা কোনো মানে ওই সময় কনফার্ম করা কোনো উপায় আছে কিনা যে পেশেন্টটা মানে এখন কোন দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি, বা আমরা হ্যাঁ, কনফার্ম হ্যাঁ, করবো এটা তো কিভাবে? আপনার ন্যাচারাল হিস্ট্রিটাই এরকম। ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে পেশেন্ট থাইরোটক্সিক থাকবে, তারপর হাইপোথাইরয়েড হবে, এরপরে হচ্ছে ইউথাইরয়েড হবে। এখন আপনি সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস কিভাবে বুঝবেন? আপনি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে সাবঅ্যাকিউট থাইরোটক্সিকোসিস এর পেশেন্টই বেশি দেখবেন। থাইরোটক্সিকোসিস এর পেশেন্ট আপনি খুব বেশি দেখবেন না, কারণ এটা এত বেশি কমন না। কিন্তু সাবঅ্যাকিউট থাইরোটক্সিকোসিস এর পেশেন্ট বেশি কমন, কারণ এটা হচ্ছে যে পেশেন্টের যে কোনো একটা ভাইরাল ইনফেকশন পরেই কিন্তু তার সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস হতে পারে। হ্যাঁ, ইভেন পোস্টপার্টাম থাইরয়েডাইটিস বলেন, এগুলোতেও কিন্তু এই সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস নিয়েই আসে। এই পেশেন্টগুলোর থাইরোটক্সিক ফিচার থাকবে, সাথে কিছু টক্সিসিটির ফিচার থাকতে পারে। টক্সিসিটির ফিচারগুলোর মধ্যে যেমন তার কিছু ফাইন ট্রেমর থাকতে পারে, তার ওই যে ওয়ার্ম সুইটি হ্যান্ড থাকতে পারে। এদের কখনোই গ্রেভস এর ফিচার থাকবে না। আর এদের প্যাথগনোমিক সাইন হচ্ছে যে এদের এনলার্জ টেন্ডার গয়টার থাকবে। গ্রেভস এর পেশেন্টের কখনোই টেন্ডার গয়টার থাকবে না। এনলার্জড হতে পারে, এনলার্জড হয়, ব্রুই থাকে, কিন্তু টেন্ডার গয়টার হবে না। টেন্ডার গয়টার মানে আপনার মাথায় ক্লিক করতে হবে যেটা সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। এবং এই পেশেন্টগুলোর ফিভার, সোর থ্রোট এগুলোর হিস্ট্রি থাকবে। আর আপনি যখন স্ক্যান করবেন তখন এটা লো আপটেক থাইরোটক্সিকোসিস হবে। সেটা থাইরয়েড স্ক্যান অথবা রেডিও আয়োডিন অ্যাক্টিভ টেস্ট। রেডিও আয়োডিন অ্যাক্টিভ টেস্টে লো আপটেক থাইরোটক্সিকোসিস হবে। আর স্ক্যানে হচ্ছে এটা স্ক্যান নিবেই না। এটা দেখে কিন্তু আপনি বুঝবেন যে এটা সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। এবং এরপরে পেশেন্টকে আপনার ফলো আপ করতে হবে। এনএসএআইড অনেক ক্ষেত্রে স্টেরয়েড লাগে, এবং পেশেন্টের যদি থাইরোটক্সিকোসিস এর ফিচার থাকে তাদেরকে আমরা বিটা ব্লকার দিই, নন সিলেক্টিভ বিটা ব্লকার দিয়ে পেশেন্টগুলোকে আমরা ফলো আপ করি। আলটিমেটলি এক সময় হাইপো হবে, এক সময় নরমাল হয়ে যাবে। হ্যাঁ, বলেন। অ্যান্টিথাইরয়েড দেওয়া লাগবে না তো? না, এই পেশেন্টদের কখনোই অ্যান্টিথাইরয়েড লাগবে না। টক্সিক স্টেজেও অ্যান্টিথাইরয়েড লাগবে না? না, জি, সিম্পল বিটা ব্লকারেই ম্যানেজ হবে, অ্যান্টিথাইরয়েড এদের কখনোই লাগে না। এবং এই রোগীগুলো আপনি দেখবেন অনেক মিসম্যানেজ হয়, এবং এরা অনেক রোগী কার্বিমাজল খেয়ে আসে। জি, হিস্ট্রি পাইছি এরকম, এই জন্য জিজ্ঞেস করলাম। থ্যাংক ইউ। আসসালামু আপু, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ আপু, বলেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা আপু খুবই ভালো লাগলো ক্লাসটা করে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপু, প্রেগন্যান্সিতে আপনি বললেন হাইপোথাইরয়েডিজমের ফার্স্ট ট্রাইমেস্টারে তো আপু T4 একটু বেশিই থাকছে ডিউ টু বিটা HCG, রাইট? সেই ক্ষেত্রে কি আপু থাইরক্সিন রিপ্লেসমেন্ট আমরা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে শুরু হবে নাকি অ্যাকর্ডিং টু তার TSH লেভেল? না, আপনাকে তো টিএইচএস লেভেলও দেখতে হবে। শুধুমাত্র টোটাল T4 যদি আমি দেখি তাহলে কিন্তু আমি মানে মিসগাইড হব। কারণ প্রেগন্যান্সিতে তো তার T4 বাড়ে, সেটা আমরা জানি, এবং এই যে থাইরোসিন বাইন্ডিং গ্লোবিউলিন এগুলোও কিন্তু বাড়ে। সেই জন্য কিন্তু তার T4 লেভেলটা বেশি থাকবে। এই ক্ষেত্রে আমাকে গাইড করবে হচ্ছে টিএইচএস। আমি করলে দুটোই করতে হবে আমাকে, টিএইচএস এবং F4 দুটোই দেখতে হবে। শুধু T4 দেখলে এটা কিন্তু আমি মিসগাইড হব। আচ্ছা, আমি যদি ফ্রি T4 দেখি তাহলে কি মিসগাইডেড হওয়ার সম্ভাবনা আছে? ফ্রি T4 ফ্রি T4টাকে মোস্ট প্রেফারেবল বলা হয়। টোটাল T4টা বাড়ে কিন্তু ফ্রি T4টা বাড়ার কথা না। আচ্ছা, একটু আরেকটা প্রশ্ন ছিল, ওই যে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথির যে সাইনগুলো আমরা দেখি সেগুলা কিভাবে মানে ইজি বুঝতে পারবো, একটু যদি বলেন। আপনি লং কেসে যখন অটোনমিক নিউরোপ্যাথি বুঝতে যাবেন, লং কেসে তো আপনি ওই কমপ্লিকেটেড যে টেস্টগুলি আমাদের বক্সে আছে সেগুলো তো আপনি ওই সময় করতে পারবেন না। তো লং কেসের সময় ক্লিনিক্যালি বোঝার জন্য আপনার কিছু হিস্ট্রি এবং তার সাথে হচ্ছে কিছু এক্সামিনেশন ফাইন্ডিং। হিস্ট্রি কি কি থাকবে? হিস্ট্রিতে হচ্ছে মেইনলি আপনার পেশেন্টের ওই যে গ্যাস্ট্রেটরি সোয়েটিং যেটা, এই হিস্ট্রিটা নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এবং তার সাথে ইরেকটাইল ডিসফাংশন, এই দুইটা হিস্ট্রি কিন্তু মোটামুটি আপনি বুঝে ফেলবেন যে এই পেশেন্টের অটোনমিক নিউরোপ্যাথি আছে। এবং এক্সামিনেশনে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পোস্চুরাল ড্রপ অবশ্যই দেখবেন। এই একটা এক্সামিনেশন করলেই যথেষ্ট আপনার অটোনমিক নিউরোপ্যাথি বোঝার জন্য। পোস্চুরাল ড্রপ যদি থাকে
আর এই ফিক্সড হার্ট রেট বা রেস্টিং টেকিকার্ডিয়া এগুলি আসলে আমাদের প্র্যাকটিস করা হয় না, বা এগুলি আসলে ধরেও না, বা এগুলো জিজ্ঞেসও করে না। আপনি মেইনলি হচ্ছে পোস্টুরাল ড্রপ দেখবেন, আর হিস্ট্রিতে হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন আর গ্যাস্ট্রেটরি সোয়েটিং, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং গ্যাস্ট্রেটরি সোয়েটিং পেশেন্টের কিভাবে হিস্ট্রি নেবেন, একটা হচ্ছে পেশেন্টকে জিজ্ঞেস করবেন যে খেতে বসলে তার ঘাম হয় কিনা, অনেকেই বলবে অনেকেই বলবে না। এবং আমাদের স্যার শিখাতেন যে রুগীকে জিজ্ঞেস করবে যে খাইতে বসলে কি গামছা নিয়ে বসতে হয়, মানে সে ঘাম মুছতেছে আর খাইতেছে, বা বাতাস করতেছে খাইতেছে, এরকম কিনা। থ্যাংক ইউ আপা। আরেকটা জিনিস, ওই যে 20 সপ্তাহের আগে যদি প্রেগন্যান্সিতে 20 উইকস এর আগে যদি আমি হাইপারটেনশন উইথ প্রোটিনুরিয়া পাই বা ইভেন কনভালশন, তাহলে এটা কি আমি প্রিএক্লাম্পসিয়া বলতে পারবো না, নাকি এটাকে না, কি এটা বলে? প্রিএক্লাম্পসিয়া তো হওয়ার কথা না বাই ডেফিনিশন। বাই আচ্ছা, ডেফিনিশন তো এটা 20 উইকস এর পর হাইপারটেনসিভ হবে। নেফ্রোপ্যাথি বা ওই ধরনের কিছু বলতে হবে? তার হয়তো আগে থেকেই হাইপারটেনশনের কমপ্লিকেশন ছিল, সেটা হতে পারে। হাইপারটেনশন তার সিকেডি থাকতে পারে, সেটা হতে পারে। জি জি। আর আরেকটা প্রশ্ন আপা, ওই যে আমরা যে ডায়াবেটিসে, টাইপ 2 ডায়াবেটিসে তো দেখা যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্সটাই হচ্ছে আসলে মেইন এখানে রোল প্লে করতেছে। হুম তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা মানে কমানোর জন্য বেস্ট ওয়েটা কি হতে পারে আসলে? আমরা ইনসুলিন লেভেলটা ইনসুলিন কমানো বা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সটা কমানো। কমানোর জন্য সবচাইতে বেস্ট ওয়ে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাই না? ওয়েট রিডাকশন এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর এর সাথে হচ্ছে যে ইনসুলিনের সেনসিটিভিটি বাড়ানোর জন্য আমরা কিছু ড্রাগস নেই, সেটার মধ্যে ম্যাটফর্মিন বেস্ট ড্রাগ। আর ডায়েটিংটা, বেস্ট ডায়েটিং কি হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য? ডায়েটিং তো আপনার একটা ডায়াবেটিক পেশেন্টের যে ডায়েট এটাই, আর নতুন করে তো আর কিছু নাই, এডিশনাল কিছু নাই। মানে আপনাকে ওয়েট রিডাকশন করতে হবে, আপনাকে ওয়েট রিডাকশন যে যে ক্যালোরি, সেই ক্যালোরিটা নিতে হবে। মানে আপনার ক্যালোরি হিসাব করে আপনার ওয়েট কমানোর জন্য যে ক্যালোরি আছে, এক্ষেত্রে আপনি ডায়েটিশিয়ানের হেল্প নিতে পারেন। আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। শুধু ডায়েট দিয়ে হবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাগবে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য। সেখানে কার্বোহাইড্রেট ডায়েটের রোলটা মানে ওইটা কি এখানে রেশিও কম বেশি করার কোনো সুযোগ এটা আছে কিনা? আমাদের ডেভিডসনে যেটা আছে যে আপনার একটা ডায়াবেটিক পেশেন্টের ডায়েটারি হ্যাবিট কেমন হবে, বা তার ডায়েটারি ইনস্ট্রাকশন কেমন হবে, ওইখানে যেটা আছে সেটাই কিন্তু মেইনলি আসলে, যে আমাদের 45% যে কার্বোহাইড্রেট নিব, কত পার্সেন্ট ফ্যাট, কত পার্সেন্ট প্রোটিন, এটা একটা ভাগ করে দেওয়া আছে না, জি, এটাই মেইনলি। থ্যাংক ইউ। কার্বোহাইড্রেট যে খুব কম খেতে হবে তা না, আমরা কার্বোহাইড্রেট খেতে হবে, কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি খেতে হবে। আচ্ছা আপু, একটা কোশ্চেন হচ্ছে যে ওই হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি জি, এবং প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, তো এই দুইটার মধ্যে আমাদের বেসিক ডিফারেন্সটা কি? আমরা কি তাহলে তো যে প্রি এক্সিস্টিং হাইপারটেনশন বললাম বিফোর 20 উইকস, তাহলে হাইপারটেনশন ইন হ্যাঁ, প্রেগন্যান্সি এখানে কোনটা? মেইনলি হচ্ছে ভাই ওটা একটু বোঝার সমস্যা হয়েছে যে হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি বলতেছে যদি 140/90 এর উপরে থাকে প্রেসার, 140/90 অথবা এর আচ্ছা উপরে যদি থাকে, এটা হতে পারে প্রি এক্সিস্টিং হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি, অথবা আপনার ওই যে জেস্টেশনাল হাইপারটেনশন, অথবা প্রি এক্লাম্পসিয়া, মানে এরপরে হচ্ছে এই ইয়াগুলি, আচ্ছা, তাহলে টার্মগুলি। এটা তো আমরা, হ্যাঁ তাহলে তো আমরা এটাকে তো যেমন হাইপারটেনশন প্রেগন্যান্সিকে আমরা তো তাহলে প্রি এক্সিস্টিং হাইপারটেনশন বলতে পারি নাকি? হ্যাঁ, হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি তখনই আমরা বলবো যেটা হচ্ছে যে 140/90 বা এর উপরে হবে, সেটাই হচ্ছে হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি। তো সেটা তো আপনার প্রি এক্সিস্টিং হাইপারটেনশনও হতে পারে বিফোর 20 হ্যাঁ, উইকসে সেটা প্রি যদি আমরা, এক্সিস্টিং হাইপারটেনশন হতে পারে, বা সেটা আপনার আমি স্লাইডটা বের করি, জেস্টেশনও সেটা হতে আপনার পারে, জেস্টেশনাল হাইপারটেনশন হতে পারে, সেটা প্রি এক্লাম্পসিয়া হতে পারে। এটি হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। সেলেনিয়াম কিভাবে হেল্প করে আপু অপথ্যালমোপ্যাথিতে, গ্রেভস অফ অপথ্যালমোপ্যাথিতে সেলেনিয়াম? সেলেনিয়াম আসলে এটা তো মানে অ্যান্টিঅক্সিডেন্ট ইফেক্ট আছে, এটা মানে ক্লিয়ার কাট মেকানিজম কিন্তু জানা যায়নি। বলা নেই, বুঝি। থ্যাংক ইউ। প্রেগন্যান্সিতে যে এত টাইট কন্ট্রোল করতে হচ্ছে, তো এত টাইট কন্ট্রোল করতে গিয়া হাইপোগ্লাইসেমিয়া তো খুব ডেঞ্জারাস ফর প্রেগন্যান্সি। হ্যাঁ, সেজন্য তো আপনাকে এসএমবিজি করতে বলে 7 বার, এবং যখন লাগবে তখন, যখনই সিমটম হবে তখনই। আপু আপনার এডিএ কোনটা ফলো করছেন? লাস্ট 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 আমার এডিএ হ্যাঁ, সার্কুলার 2021, হ্যাঁ 2021, যেটা 21-এর। 21 8.5 বলছিলেন না আপু, এটা জেস্টেশনালে? হুম 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 হুম।
8.5 এর উপরে গেলেই তো ডায়াবেটিস না? জিডিএম এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে 8.5। 8.5 জি জি থ্যাংক ইউ। আচ্ছা, কারো যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি আজকে। সবার জন্য শুভকামনা রইল। জি আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Thank you, ma'am. আচ্ছা, থ্যাংক ইউ।